হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আর আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছে। আর আমাদের টপিক নাম্বার 1.8 ইসলাম ধর্ম পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ধর্ম রিলেটেড যত রকমের এমসিকিউ হয় সেগুলিকেও প্র্যাকটিস করে নিয়েছি। তো আজ আমরা নতুন একটা টপিক নাম্বার 1.9 মগধ রাজ্যের উদয়টাকে শুরু করব। ঠিক আছে? আর এর সাথে সাথে আমরা টপিক নাম্বার 1.10 আলেকজান্ডারটাকেও আজকে কমপ্লিট করব। আর যদি এনার্জি বাকি থাকে তো টপিক নাম্বার 1.11 মৌর্য সাম্রাজ্যটাকেও শুরু করে দেবো। ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.9 মগধ রাজ্যের উদয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে মগধের সব থেকে প্রাচীন বংশের সংস্থাপক বৃহদ্রথ ছিলেন। এনার রাজধানী ছিল গ্রীবরজ রাজগৃহে। বৃহদ্রথের পুত্র ছিলেন জরাসন্ধ বা জরাসংঘ। ঠিক আছে? দেখো, মগধে যে সমস্ত রাজবংশগুলো হয়েছিল তার যে পরপর ক্রম সেটাকে মাথায় রাখবে। তো সবার প্রথমে বৃহদ্রথ বংশ, বৃহদ্রথ বংশের পর হর্যঙ্ক বংশ। ঠিক আছে? তো এইভাবে কন্টিনিউ যতগুলো রাজবংশ এসেছিল এগুলোকে মাথায় রাখবে। আমি তোমাদেরকে লাস্টে একটা টেবিলও দিয়েছি। ঠিক আছে? একটা টেবিল তৈরি করা আছে যেখানে এই লিস্টগুলো দেওয়া আছে, চাপ নেই, দু চারবার দেখবে মাথায় রয়ে যাবে। ওকে? তো মগধের সব থেকে প্রাচীন বংশের সংস্থাপক বৃহদ্রথ ছিলেন। এনার রাজধানী কোথায় ছিল? গিরিব্রজ রাজগৃহে, এবং এনার পুত্র ছিলেন জরাসন্ধ বা জরাসংঘ। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুযায়ী হর্যঙ্ক বংশের সংস্থাপক বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন। তো বৃহদ্রথ বংশের পর কোন বংশ আসছে মগধে? হর্যঙ্ক বংশ। আর হর্যঙ্ক বংশের সংস্থাপক কে ছিলেন? বিম্বিসার। আর তিনি 544 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিলেন, বৌদ্ধ ধর্মটাকে ফলো করতেন। তিনি প্রথম ভারতীয় রাজা ছিলেন যিনি প্রশাসনিক ব্যবস্থার উপরে জোর দিয়েছিলেন। ওকে? বিম্বিসার ব্রহ্মদত্তকে পরাজিত ও হত্যা করে অঙ্গ রাজ্যকে মগধ সাম্রাজ্যের মধ্যে যুক্ত করেন। দেখো, যখন ষোড়শ মহাজনপদ করেছিলাম তো ওখানে অঙ্গ, অবন্তী, অসমক, A3 পড়েছিলাম। তো যেগুলো আমরা পিছনে পড়ে নিয়েছি সেগুলোকে রিলেট করতে করতে আগে বাড়বে। ওকে? তাহলে পড়াটা এফেক্টিভ হবে। কেমন? তো সেই অঙ্গরাজ্যকে মগধ সাম্রাজ্যের মধ্যে যুক্ত করেন। বিম্বিসার রাজগৃহে নির্মাণ করে ওটাকে নিজের রাজধানী বানান। মানে বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। এবং মোটামুটি 52 বছর পর্যন্ত তিনি শাসন করেন। ওকে? নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের সেবার জন্য বিম্বিসার নিজের যে রাজবৈদ্য জীবক, তো জীবককে পাঠিয়েছিলেন। আর আমরা যখন ষোড়শ মহাজনপদের এমসিকিউ সলভ করছিলাম তখন একটা কোয়েশ্চেন ছিল যে অবন্তীর রাজা প্রদ্যোতকে, প্রদ্যোতে যখন জন্ডিস বা পাণ্ডুরোগ হয়েছিল তো এনার চিকিৎসা করার জন্য বিম্বিসার নিজের রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন। ঠিক আছে? তো পয়েন্টটা এখানে রিপিট হচ্ছে, তাই তো? তো গৌতম বুদ্ধের সেবার জন্য বিম্বিসার রাজবৈদ্য জীবককে পাঠান, এবং অবন্তীর রাজা প্রদ্যোত যখন জন্ডিস বা পাণ্ডু রোগে আক্রান্ত হন তৎকালীন শত্রুতা থাকা সত্ত্বেও বিম্বিসারের অনুরোধে জীবক, বুঝতে পারছো, শত্রুতা আছে তাও বিম্বিসার কি করছে? জীবককে রিকোয়েস্ট করছে যে যাও, গিয়ে ওর প্রাণ রক্ষা করো, ওর সেবা করো। ঠিক আছে? ওর চিকিৎসা করো। শত্রুতা ব্যাটেল ফিল্ডে হয়, যুদ্ধক্ষেত্রে। কিন্তু যখন কেউ লাচার হয়ে যায়, বিমার হয়ে যায়, তখন তাকে শত্রুতা দেখাতে নেই। এটাকে মনুষ্যত্ব বলে। ঠিক আছে? তো রাজা এমনি এমনি হয় না। রাজার একটা মোরাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, একটা নীতিগত যে তার স্ট্যান্ডার্ড সেটাও থাকে। এমনি এমনি সবাই যে কোনো গলির কুকুর ছাগল রাজা হতে পারে না। ওই জন্য শত্রুতা আছে, ঠিক আছে, সব এক সাইডে, কিন্তু সে অসুস্থ, রোগে আক্রান্ত। অতএব মনুষ্যত্ব বলে, তার এথিক্স কি বলে যে না, শত্রুতা পরে, আগে চিকিৎসা হোক, মনুষ্যত্বটা আগে আসবে। ওকে? তো এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, সিভিল সার্ভিস পেপার 4, ইউপিএসসি সিএসসির মেন্সের পেপার 4 250 নম্বরের হয়। তো গোটা পেপারটাই হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউডের।
তো ওখানে পড়তে হয় যে একটা অফিসার বা একটা মানুষই তো পরবর্তীকালে ইউপিএসসিটা ক্র্যাক করে অফিসার হয়, তো একজন অফিসারের এথিক্স কিরকম হওয়া দরকার, ঠিক আছে, তার অ্যাপটিটিউড কেমন হওয়া দরকার, তার অ্যাটিটিউড মানে মুখটাকে সুরের মতো করে ঘোরা নয়, ঠিক আছে, অ্যাটিটিউড একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। একটা গ্লাসে জল আছে, এটা গ্লাস, ঠিক আছে, গ্লাসে জল আছে, তো একজন বলবে গ্লাসটা অর্ধেক খালি, ঠিক আছে, আর একজন বলবে গ্লাসে এখনো অর্ধেক জল আছে। দুটো কথা শুনে কি মনে হচ্ছে? একজনের অ্যাটিটিউড নেগেটিভ, সে শুধু নেতিবাচক নেগেটিভ দিকগুলো দেখতে পায়, যে গ্লাসটা অর্ধেক খালি, খালি দেখতে পাচ্ছে, এটা দেখতে পাচ্ছে না যে গ্লাসে এখনো অর্ধেক জল আছে। আর এইভাবে যে দেখে তার কি পজিটিভ দৃষ্টিকোণ আছে, ঠিক আছে, পজিটিভ অ্যাটিটিউড। তো তুমি তোমার অ্যাপটিটিউডের মাধ্যমে হাইটটাকে টাচ করতে পারো, কিন্তু আকাশ ছোঁয়া মানে হাইটের ওপরেও, ঠিক আছে, ফার অ্যাওয়ে, ওটাকে টাচ করতে পারবে না। ওটাকে টাচ করা যায় পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে, ঠিক আছে। তো ওটাই এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউডে শেখানো হয়। তো দেখো, শত্রুতা আছে, ঠিক আছে, সব আছে, ঠিক আছে, যখন সুস্থ হবে এই হয়তো মারবে ব্যাটল ফিল্ডে গিয়ে, ঠিক আছে, কিন্তু সে অসুস্থ, তার প্রতি দয়া, সহানুভূতি, পরানুভূতি, এগুলো একজন রাজার, একজন প্রশাসকের থাকা দরকার। তো পয়েন্টটা ইম্পর্টেন্ট কেমন, এই পয়েন্টটাকে যখন ইন্টারভিউ বোর্ডের সামনে থাকবে, যদি ধরো কোয়েশ্চেন করে দিল এথিক্স থেকে, তো এই পয়েন্টটাকে ওখানে টানতে পারো। যারা ইন্টারভিউতে বসে থাকবে, যারা তোমার ইন্টারভিউ নেবে, তারা ইমপ্রেস হবে, ঠিক আছে। নেক্সট, বিম্বিসার বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে নিজের সাম্রাজ্যকে বিস্তার করেন। তিনি কোশলের রাজা প্রসেনজিতের বোন মহাকৌশলের সঙ্গে এবং বৈশালীর চেতকের কন্যা চেল্লনার সঙ্গে এবং মদ্রদেশ বা যার আধুনিক নাম পাঞ্জাব, তো পাঞ্জাবের রাজকুমারী খেমার সাথে বিবাহ করেন। তো বিম্বিসার কি করছে? বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে নিজের সাম্রাজ্যটাকে বিস্তার করছে। যুদ্ধ করছে, ঠিক আছে, বাট যুদ্ধ করার সাথে সাথে এটাও একটা রাস্তা যে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে সেই রাজ্যটাকে নিজের বশ্যতায় বা নিজের অধীনে রাখা, ঠিক আছে। তো ওটাই বলেছে যে বিম্বিসার বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে নিজের সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন। তিনি কোশলের রাজা প্রসেনজিতের বোন মহাকৌশলের সঙ্গে এবং বৈশালী চেতকের কন্যা চেল্লনার সঙ্গে এবং মদ্রদেশ বা আধুনিক পাঞ্জাবের রাজকুমারী খেমার সঙ্গে বিবাহ করেন। নেক্সট হচ্ছে বিম্বিসারের হত্যা তার পুত্র অজাতশত্রু করে এবং 493 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসে। এই অজাতশত্রু নিজের পিতাকে হত্যা করে 493 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসছে। অজাতশত্রুর উপনাম কি ছিল? কুনিক ছিল, ঠিক আছে, নামটা মনে রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আর আমরা এমসিকিউ সলভ করার সময় কোয়েশ্চেন করেছিলাম শ্রেণিক। শ্রেণিক কাকে বলে এটা আমাকে জানাও কমেন্টে। তো অজাতশত্রুর উপনাম ছিল কুনিক এবং শুরুতে তিনি জৈন ধর্মের অনুযায়ী ছিলেন, প্রথমে জৈন ধর্মের অনুযায়ী ছিলেন এবং পরে ইনি কি করেন? প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা প্রথম বৌদ্ধ পরিষদের আয়োজন করেন। যখন বৌদ্ধ ধর্ম করেছিলাম তখন বৌদ্ধ পরিষদে 4টে লিস্ট লিখিয়েছিলাম। তো ওটাই বললাম যে আগে বাড়ছি, তার মানে এটা নয় যে পিছনে যেগুলো পড়িয়েছি সেগুলো ভুলে যাবে, পিছনের গুলোকেও সঙ্গে নিয়ে চলো, এগুলোকে রিলেট করো, তাহলে পড়াটা কি হবে? এফেক্টিভ হবে। কেমন? তো অজাতশত্রু শুরুতে কি ছিল? জৈন ধর্মের অনুযায়ী ছিল। অজাতশত্রু 32 বছর পর্যন্ত মগধে শাসন করে। অজাতশত্রুর সুযোগ্য মন্ত্রীর নাম ছিল বর্ষাকর এবং এনার সহযোগিতায় অজাতশত্রু বৈশালী বিজয় করেন। এবার দেখো, অজাতশত্রুর বাবা বিম্বিসার কি করছে? বৈশালীর চেতকের কন্যা চেল্লনার সঙ্গে বিবাহ করছে, ঠিক আছে। তো এমনিতেই তোমার বৈশালী রাজ্যে বিম্বিসারের প্রভাব ছিল, কিন্তু সেটা সফট ছিল, হার্ড ছিল না। এবার হিসাব মতো অজাতশত্রুর তো মামা হচ্ছে বৈশালী রাজ্যটা, কি অজাতশত্রুর মামার বাড়ি, ওর মা হচ্ছে তো চেল্লনা। তো মামার বাড়িতে কি করছে? আক্রমণ করে দিচ্ছে, মামার রাজ্যে আক্রমণ করছে আর সেটাকে দখল করে নিচ্ছে। তো এর নামটা এমনি এমনি অজাত নয়, এর নামটা এর ক্যারেক্টারের সাথে শুট করে, ঠিক আছে। নিজের পিতাকে হত্যা করছে, তো কিরকম পুত্র বুঝতেই পারছো। তারপর নিজের মামার বাড়িতে হামলা করছে, তো নামটা এর সাথে প্রপার যাচ্ছে। আর বলে না যে কেউ তোমার সাথে দেখা করুক
বা না করতে আসুক, তোমার কর্ম তোমার সাথে একদিন ঠিক দেখা করতে আসবে। এ নিজের পিতাকে হত্যা করে সিংহাসনে বসলো, এর বেটা একে হত্যা করে সিংহাসনে বসে গেল, হিসাবটা বরাবর হয়ে গেল, কর্ম এর সাথে দেখা করতে চলে এলো। ওটাই তো মাথায় রাখবে, বুঝলে? কর্মটাকে ঠিক করা খুব জরুরি। ওকে, কেউ তোমার সাথে দেখা করতে আসুক বা না আসুক, তোমার কর্ম তোমার সাথে একদিন ঠিক দেখা করতে আসবে। আর মিলিয়ে নিও কথাটা, এটা আমাদের লাইফেও অ্যাপ্লাই হয়। ওকে, তো সব সময়তে নিজের কর্মটাকে স্বচ্ছ রাখার চেষ্টা করবে। কেমন? নেক্সট, 461 খ্রিস্টপূর্বাব্দে নিজের পিতাকে হত্যা করে উদয়ন মগধের সিংহাসনে বসে। তো যে কথাটা এখনই বলছিলাম যে অজাতশত্রু নিজের পিতার হত্যা করেছিল, আর দেখো অজাতশত্রুর বেটা উদয়ন অজাতশত্রুকে মেরেই 461 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসে দিল। ওকে, উদয়ন পাটলি গ্রামের বা পাটলিপুত্রের স্থাপনা করেন। আর এই পয়েন্টটা আমরা যখন ষোড়শ মহাজন পদের এমসিকিউ সলভ করেছিলাম তখন পড়েছিলাম। তাই বললাম যে পিছনে যেগুলো পড়েছো, ঠিক আছে, যেগুলো হয়ে গেছে সেগুলোকে সঙ্গে নিয়ে চলো, রিলেট করতে থাকো। ওকে, রিভিশনও হবে, এফেক্টিভও হবে। ঠিক আছে, তো উদয়ন পাটলি গ্রামের বা পাটলিপুত্রে স্থাপনা করেন এবং তিনি জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। দেখো, এই পয়েন্টগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে নিম্নলিখিত রাজা কোন ধর্মের অনুযায়ী ছিলেন। তো কোন রাজা কোন ধর্মের অনুযায়ী ছিলেন, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আর যখন টপিকটাকে কভার করে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে হর্যঙ্ক বংশের শেষ রাজা উদয়নের পুত্র নাগ দশক ছিলেন। তো হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? উদয়নের পুত্র নাগ দশক। নাগ দশকের অমাত্য শিশুনাগ 412 খ্রিস্টপূর্বাব্দে নাগ দশককে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন মগধে। ঠিক আছে, তো প্রথমে বৃহদ্রথ রাজবংশ, তারপর হর্যঙ্ক রাজবংশ, আর তারপরে শিশুনাগ রাজবংশ। তো তিনটে হলো। ঠিক আছে, পরে আরো দেখবে, দেখতে থাকো। নেক্সট হচ্ছে শিশুনাগ নিজের রাজধানী পাটলিপুত্র থেকে স্থানান্তরিত করে বৈশালীতে স্থাপনা করেন। শিশুনাগের উত্তরাধিকারী কালাশোক পুনরায় নিজের রাজধানী পাটলিপুত্রতে স্থানান্তরিত করেন। তো শিশুনাগ কি করছে? আগে পাটলিপুত্র থেকে রাজধানীটাকে বৈশালীতে নিয়ে যাচ্ছে, আর শিশুনাগের উত্তরাধিকারী কালাশোক আবার কি করছে? রাজধানীটাকে পাটলিপুত্রে করছে। ওকে, শিশুনাগ বংশের শেষ রাজা নন্দীবর্ধন ছিলেন। খ্রিস্টপূর্ব 345 অব্দে মহাপদ নন্দ তাকে পরাজিত হত্যা করে মগধে শক্তিশালী নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। তো বৃহদ্রথ বংশ, ঠিক আছে, তারপর হর্যঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ, তারপর কি আসছে? নন্দ বংশ। আর নন্দের পর কে আসবে? মৌর্য। ঠিক আছে, ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশের স্থাপনা করবে, শক্তিশালী একটা রাজবংশের। তো ক্রমটাকে মাথায় রাখবে। ওকে, তো খ্রিস্টপূর্ব 345 অব্দে মহাপদ নন্দ তাকে পরাজিত হত্যা করে। কাকে? শিশুনাগ বংশের শেষ রাজা নন্দীবর্ধনকে পরাজিত হত্যা করে মগধে শক্তিশালী নন্দ রাজবংশের প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট হচ্ছে নন্দ বংশের স্থাপনা মহাপদ নন্দ করেছিলেন। নন্দ বংশের শেষ শাসক কে ছিল? ধননন্দ ছিল। তো কোন রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? সেই রাজবংশের শেষ রাজা কে ছিলেন? আর যদি সেই রাজবংশে কোনো শক্তিশালী শাসক থাকেন, তো এই তিনটে নাম কেমন? প্রত্যেকটা রাজবংশের সব রাজাগুলোর নাম মনে রাখার দরকার নেই, তিনটে নাম মনে রাখবে। এক, স্থাপনা কে করেছিলেন। দুই, শেষ শাসক কে ছিলেন। আর তিন, যদি কোনো সেই রাজবংশের শক্তিশালী শাসক হয়ে থাকেন তবেই। ওকে, সেই নামটাকে মনে রাখবে। তো তিনটে নাম প্রত্যেকটা রাজবংশ থেকে মাথায় রাখবে। ওকে, সবগুলোকে পড়ার দরকার নেই, যেটুকু দরকার সেটুকুই পড়বে। আর হ্যাঁ, সবগুলো যে রাজবংশের মনে রাখা প্রয়োজন সেগুলো আমি পরে বলে দেবো। ওকে, তো নন্দ বংশের স্থাপনা মহাপদ নন্দ করেছিলেন। নন্দ বংশের শেষ শাসক ধননন্দ ছিলেন। ধননন্দ আলেকজান্ডারের সমকালীন ছিলেন। আলেকজান্ডার ধননন্দের সময়কালেই ভারতে আক্রমণ করেছিল। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম তখন পড়েছিলাম। ওই জন্যই বললাম যে পিছনে যেগুলো হয়ে গেছে, যেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি, সেগুলোকে রিলেট করতে করতে আগে বাড়বে। ওকে, তো ধননন্দ আলেকজান্ডারের সমকালীন ছিলেন। এনাকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে এবং মগধে নতুন একটি রাজবংশ মৌর্য রাজবংশের স্থাপনা করেন।
তো এটা তো একটু আগেই বললাম। তো মগধে যে রাজবংশগুলি শাসন করেছিল তার ক্রমটা কি হয়ে যাবে? প্রথমে বৃহদ্রথ রাজবংশ, তারপর হর্যঙ্ক, তারপর শিশুনাগ, তারপর নন্দ, আর তারপরে মৌর্য রাজবংশ, সব থেকে শক্তিশালী রাজবংশ মৌর্য। ওকে, তো এই ছিল ক্রম। পরে দেখছি আরো কি কি আছে মৌর্যর পর, যে পরবর্তী মৌর্য শাসক অযোগ্য হবে, ঠিক আছে। তারপর কিছু বিদেশি যে সমস্ত তোমার ইন্ডো গ্রিক শাসকরা আছে, ইন্ডো গ্রিক, শক, ঠিক আছে, পার্থিয়াই, পহল্লব, সব দেখবো, চাপ নিও না। তো এই ছিল তোমাদের মগধ রাজ্যের উদয়। টপিক নাম্বার 1.9 থেকে এতগুলো পয়েন্ট যথেষ্ট, এর বাইরে এক্সামে কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। এবার চলো আমরা দেখে নিই টপিক নাম্বার 1.10, আলেকজান্ডার। তো দেখো, আলেকজান্ডারের জন্ম 356 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আলেকজান্ডারের পিতা কে ছিলেন? তো দ্বিতীয় ফিলিপ। দ্বিতীয় ফিলিপ 359 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন এবং 336 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু পর্যন্ত শাসন করেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আলেকজান্ডার বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের শিষ্য ছিলেন। এই পয়েন্টটা থেকে এক্সামে কোয়েশ্চেন আছে, কেমন মাথায় রাখবে। আলেকজান্ডারের জন্ম কখন হয়েছিল, মৃত্যু কখন হয়েছিল, কোন সালে ভারতে আক্রমণ করেছিলেন, এই সালগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ওকে, আলেকজান্ডার বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের শিষ্য ছিলেন। নেক্সট হচ্ছে আলেকজান্ডার ভারত বিজয়ের জন্য যাত্রা 326 খ্রিস্টপূর্বাব্দে শুরু করেছিলেন। আলেকজান্ডারের সেনাপতি নাম কি ছিল? সেলুকাস নিকেটর, যাকে চন্দ্রগুপ্ত মৌর্য ভালো করে ধোলাই করেছিল। দেখবো, পরে দেখবো, সবই দেখবো, চাপ নিও না। আলেকজান্ডার পাঞ্জাবের শাসক পুরু, যাকে গ্রিক ইতিহাসে পোরস বলা হয়, পুরুর সাথে যুদ্ধ করেছিলেন, যা হাইডাসপিসের যুদ্ধ, ব্যাটল অফ হাইডাসপিস বা ঝিলমের যুদ্ধ বা বিতস্তা যুদ্ধ নামে পরিচিত, ঠিক আছে। তো বিতস্তা ঝিলম একই নদী। তো এই যুদ্ধটা হাইডাসপিসের বা ঝিলমের যুদ্ধ বা বিতস্তা যুদ্ধ নামে পরিচিত, মাথায় রাখবে। আর এই সালটা খুব ইম্পর্টেন্ট, কেমন? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত বিজয়ের জন্য যাত্রা করেছিলেন। আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস নিকেটর। চন্দ্রগুপ্ত একে পরাজিত করে, এর মেয়েটাকেও নিয়ে নেয়, এর কাছ থেকে জায়গা টায়গা সব কেড়ে নেয়, ঠিক আছে। এর মেয়েটাকে বিয়ে করে নেয়, তো হ্যাঁ, মানে যুদ্ধ করতে এসে সব গেল। নেক্সট হচ্ছে আলেকজান্ডারের সেনা বিয়াস নদীর পশ্চিম তটে পৌঁছানোর পর নদী পার করতে অস্বীকার করে। ফলে কি হয়? আলেকজান্ডার স্থলপথে 325 খ্রিস্টপূর্বাব্দে ভারত থেকে ফিরে চলে যায়, ঠিক আছে। এবার দেখো, তো আলেকজান্ডারের মৃত্যু 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে 33 বছর বয়সে হয়ে যায়। আলেকজান্ডারের জল সেনাপতি বা নৌবাহিনীর প্রধান কে ছিলেন? তো নিয়ারকাশ। এই পয়েন্টটাও আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতে দেখেছিলাম, ঠিক আছে। এখন কোথায় আছি? টপিক নাম্বার 1.10। দেখো, টপিক নাম্বার 1.1 রিলেট করছে, ওই জন্যই বলেছিলাম যে ক্লাসগুলো কন্টিনিউ করবে, ঠিক আছে। কোথাকার জল কোথায় গড়িয়ে যাবে টেরও পাবে না, আর কনসেপ্টটা অর্ধেক থেকে যাবে। যদি সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার করার ইচ্ছা আছে তো একটা ক্লাসে যেন মিস না হয়, আর যদি মিস করেছো কিছু না কিছু রয়েই যাবে, অজানা থেকেই যাবে, ঠিক আছে। আর সেটাই এক্সাম হলে তোমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করে দেবে। ওকে, তো প্রত্যেকটা টপিক একে অপরের সাথে রিলেটেড, এমনি এমনি বলছি না, আর এমনি এমনি ক্লাসের ডিজাইনটা করা হয়নি, ঠিক আছে। আলেকজান্ডারের জল সেনাপতি বা নৌবাহিনীর প্রধান ছিলেন নিয়ারকাশ। নেক্সট হচ্ছে আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম ছিল বুসেফালাস। নামটা খুব ইম্পর্টেন্ট। এক, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম, আর দুই হচ্ছে আলেকজান্ডারের ঘোড়ার নাম। এই দুটো ঘোড়া, ঠিক আছে, গাধা বানাতে পারে এক্সাম হলে, তো মাথায় রাখবে। তো আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম ছিল বুসেফালাস, আর আলেকজান্ডার নিজের এই প্রিয় ঘোড়ার নামেই হাইডাসপেস নদী বা বর্তমানে যে ঝিলাম নদী, তো সেই ঝিলাম নদীর তীরে বুসেফেলা নামক শহর তৈরি করেন। ওকে, তো এই ছিল তোমাদের টপিক নাম্বার 1.10। আলেকজান্ডার থেকে এতটাই এনফ, এর বেশি জানতে হবে না, ঠিক। তো এবার আমরা দেখে নেব টপিক নাম্বার 1.11, মৌর্য সাম্রাজ্য। ওকে, রেডি? চলো শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.11, মৌর্য সাম্রাজ্য। তো মৌর্য বংশের সংস্থাপক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য।
চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম 345 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোট্টাস বা স্যান্ড্রোকিপ্টাস বলেছেন। উইলিয়াম জোন্স প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে এই গ্রিক শব্দ স্যান্ড্রোকোট্টাসের সাথে ভারতীয় পুরাণে বর্ণিত চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় স্থাপন করেন। নামটা খুব ইম্পর্টেন্ট, কেমন? এক্সামে এই নামগুলো আরামসে দেখতে পেয়ে যাবে। তো পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, মিস যেন করো না। আমি বারবার বলছি যে পিপিটিতে ততটুকুই সামিল করা হয়েছে যতটুকু এক্সামটাকে ক্র্যাক করার জন্য যথেষ্ট। ঠিক আছে? প্রিলিমস আমি মেন্সের গ্যারান্টি নিচ্ছি না, মেন্সের জন্য আলাদা ডেসক্রিপটিভ ক্লাস আসবে। আমি বারবার বলছি প্রিলিমস, তাতে সেটা ইউপিএসসি সিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, কিংবা আরো যে ছোটখাটো এক্সামগুলি আছে সেগুলি হোক, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো উইলিয়াম জোন্স প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে এই গ্রিক শব্দ স্যান্ড্রোকোট্টাসের সাথে ভারতীয় পুরাণে বর্ণিত চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় স্থাপন করেন। ধননন্দকে হারানোর জন্য চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, এই তিনজন একই ব্যক্তি, কেমন? তিনটে নামই একজনের। ওকে? তো চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন। তিনি পরে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীও হন। ওকে? চাণক্যের লেখা পুস্তকটি হলো অর্থশাস্ত্র। নামটা ইম্পর্টেন্ট, যার সম্বন্ধ রাজনীতি থেকে। খুব খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। অর্থশাস্ত্রের সম্বন্ধ কিসে থেকে? অপশন এ রাজনীতি থেকে, অপশন বি অর্থনীতি থেকে। আর দেখো, অর্থশাস্ত্র অর্থনীতি, তো নামটা অর্থশাস্ত্র হলেও এর সম্বন্ধ অর্থনীতি থেকে নয়, রাজনীতি থেকে। কেমন? মনে রাখবে। আর এটা অলরেডি এক্সামে চলে এসছে। তো অর্থশাস্ত্রের সম্বন্ধ রাজনীতি থেকে, এটা রাজনীতি বিষয়ক একটা পুস্তক, মাথায় থাকবে। নেক্সট, চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে 322 খ্রিস্টপূর্বাব্দে বসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। বারবার বলছি, কোন কোন শাসক কোন কোন ধর্মের অনুযায়ী ছিলেন, মাথায় রাখবে এগুলো। ধর্ম রিলেটেড টপিক আগেই করে দিয়েছি, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম। আর যে তিনটে বাকি আছে, শৈব, বৈষ্ণব আর পারসি, কি বলেছিলাম যে একবার টপিকটা কমপ্লিট হোক, সিলেবাসটা কমপ্লিট হোক, তারপর এটা একটা ক্লাসে করিয়ে দেবো। এখন কেন করাইনি? কারণ এই তিনটে অতটা বেশি ইম্পর্টেন্ট যতটা জৈন, বৌদ্ধ আর ইসলাম ইম্পর্টেন্ট। ওকে? তো যারা কন্টিনিউ ক্লাস করছো তাদের এগুলো রিপিট হচ্ছে, রিভিশন হচ্ছে। কন্টিনিউ ক্লাস করা খুব জরুরি, বারবার বলছি। ঠিক আছে? তো চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। চন্দ্রগুপ্ত নিজের অন্তিম সময়, শেষ সময় কর্ণাটকের শ্রবণ বেলগোলা নামক স্থানে কাটিয়েছিলেন। এবার দেখো, যারা কন্টিনিউ ক্লাস করছো তারা বুঝতে পারছো যে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে কি ছিল, বাহুবলীর মূর্তি কি, গোমতেশ্বরের মূর্তি কি। ঠিক আছে? রিলেট করতে পারছো? পারছো। কেন পারছো? কারণ কন্টিনিউ ক্লাসগুলো করেছো, কনসেপ্টটা ক্লিয়ার আছে যে শ্রবণ বেলগোলাতে কেন তিনি নিজের অন্তিম সময় কাটালেন। ঠিক আছে? তো এখানে আমাকে আর বকতে হবে না। আর যারা করনি তারা ভাববে কেন কাটিয়েছিল, কিতকিত খেলতে গেছিল ওই জন্য কাটিয়েছিল। ঠিক আছে? নেক্সট হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। এই সালটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। ওকে? তো চন্দ্রগুপ্ত মৌর্য 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। সেলুকাস তার কন্যার বিবাহ চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দেন এবং যুদ্ধের সন্ধির শর্ত অনুযায়ী 4টি প্রান্ত, কি কি? কাবুল, কান্ধার বা কান্দাহার, হেরাত আর মাকরান বা বেলুচিস্তান চন্দ্রগুপ্তকে দেন। তো একটু আগেই বললাম যে আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস নিকেটর, যাকে চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধে হারায়ও, মেয়েটাকেও নিয়ে নেয়, দেখতে পাচ্ছ বিবাহ হচ্ছে, আর কিছু জায়গাও নিয়ে নেয়। তো 4টে প্রান্ত ঝেড়ে দিল। ঠিক আছে? তো এই ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য যার সাথে বিবাহ হয়েছিল, মানে সেলুকাস নিকেটরের মেয়ের নাম কি? তো লোককথায় এনাকে কার্নোলিয়া বা হেলেনা, ঠিক আছে, হেলেনা বা কখনো কখনো কার্নোলিয়া নামেও ডাকা হয়। ওকে? তো চন্দ্রগুপ্ত মৌর্য 305 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। সেলুকাস তার কন্যার বিবাহ চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দেন এবং যুদ্ধের সন্ধির শর্ত অনুযায়ী 4টি প্রান্ত, কি কি? 1 কাবুল, 2 কান্ধার বা কান্দাহার, 3 হেরাত
আর 4 হচ্ছে মকরান বা বেলুচিস্তান, চন্দ্রগুপ্তকে দেন। আর এই মকরান বেলুচিস্তান যখন হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা পড়ানো হয়েছিল, তো সিন্ধু সভ্যতার যে বিস্তার, ঠিক আছে, ত্রিভুজাকারে যে বিস্তার, তো দক্ষিণতম বিন্দু, পশ্চিমতম বিন্দু, পূর্বতম বিন্দু, উত্তরতম বিন্দু সব পড়িয়েছিলাম, ঠিক আছে, ধরে ধরে সব পড়িয়েছিলাম। ওকে, তো যারা করেছো মকরানটা কোথায় আশা করি দেখতে পাচ্ছ, ম্যাপে দেখিয়েছিলাম তো, মকরান উপকূল, বেলুচিস্তান সব করেছিলাম। তো সেই মকরান বা বেলুচিস্তান চন্দ্রগুপ্ত মৌর্যকে দেন। ক্লিয়ার? নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন গুরু ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্মে দীক্ষা নেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভদ্রবাহু আর স্থূলভদ্র কে কোন সম্প্রদায়ের ছিল? জৈন মত দুটো সম্প্রদায়ে বিভাজিত হয়, একটা মত শ্বেতাম্বর, একটা মত দিগম্বর। তো শ্বেতাম্বরের যে গুরু বা অনুযায়ী কে ছিলেন, আর দিগম্বরের কে ছিলেন বলতো? স্থূলভদ্র আর ভদ্রবাহু কে কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? করানো হয়ে গেছে সব, জৈন ধর্ম আগেই করিয়ে দিয়েছি, বলো কি হবে? তো চন্দ্রগুপ্ত মৌর্য জৈন গুরু ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্মে দীক্ষা নেন। মেগাস্তিনি সেলুকাস নিকেটরের রাজদূত ছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে থাকতেন। মেগাস্তিনিস দ্বারা লিখিত পুস্তিকার নাম ইন্ডিকা। তো এগুলো তো ছোটবেলা থেকেই পড়ছো, এগুলো আর নতুন করে বলার কি আছে। এবার দেখো মেগাস্তিনিসের বিবরণ অনুযায়ী, তো মেগাস্তিনিসের যে বিবরণ, সেখানে আমরা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের বিবরণ আর পাটলিপুত্রের বিবরণটাকে দেখব। বাট এই দুটো বিবরণ যে দেওয়া আছে এখানে অতটা ইম্পর্টেন্ট না, পড়াচ্ছি দেখে নাও, কিন্তু এটাকে নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসেন, ঠিক আছে। তো মেগাস্তিনিসের বিবরণ অনুযায়ী সম্রাট যখন জনতার সামনে আসতেন, সেই অবসরে শোভাযাত্রার মাধ্যমে উৎসব পালন করা হতো এবং সম্রাটকে একটি সোনার পালকিতে নিয়ে যাওয়া হতো। ওনার অঙ্গরক্ষক, বডিগার্ড, অঙ্গরক্ষক সোনা এবং রূপার অলঙ্কৃত হাতিতে আসতেন। কিছু অঙ্গরক্ষক গাছ নিয়ে চলতেন, ওই গাছগুলির চারিপাশে তোতা পাখির দল থাকতো, যা সম্রাটের মাথার চারিদিকে ঘোরাঘুরি করত। ঠিক আছে, তোতা পাখির দলগুলো সম্রাটের মাথার চারিপাশে উড়তো, ঘোরাঘুরি করত। রাজাকে হাতিয়ার সমেত মহিলা অঙ্গরক্ষক ঘিরে থাকতেন। ওকে, ওনার প্রথম গুরুত্বপূর্ণ চাকর ওনার খাবার আগে খেয়ে দেখতেন, দেখতেন বৃষ্টিস মেশানো নেই তো, ঠিক আছে। তো ওনার প্রথম গুরুত্বপূর্ণ চাকর ওনার খাবার আগে খেয়ে দেখতেন। তিনি পরপর 2 রাত একই ঘরে ঘুমাতেন না, মানে প্যাটার্নটাকে রিপিট করতেন না। সিকিউরিটি কম্প্রোমাইজের কোনো জায়গা নেই যে কেউ প্যাটার্নটাকে ফলো করবে, যে আচ্ছা এই ঘরে ঘুমাচ্ছে। তো আনপ্রেডিক্টেবল ছিল কখন কোন ঘরে থাকবেন, কি করবেন। ওকে, তো ইনফরমেশন গুলি এক নজর দেখে নাও। একটু আগেই বললাম যে ইম্পর্টেন্ট না, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম হয় না। ওকে, এবার পড়াচ্ছি ফাউন্ডেশন ক্লাস, তো ডিটেলসেই তো পড়াবো। এবার দেখো পাটলিপুত্রের সম্বন্ধে মেগাস্তিনিসের বিবরণ। তো মেগাস্তিনিসের মতে একটি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, যেটিতে 570টি বুর্জা এবং 64টি দ্বার থাকতো। 2 এবং 3 তলা বিশিষ্ট ঘর কাঠ এবং কাঁচা ইটের বানানো হতো। রাজার মহলও কাঠ দিয়ে তৈরি হতো এবং তাতে পাথরের নকশা দিয়ে অলঙ্কৃত করা থাকতো। এটি চারিদিক উদ্যান এবং পাখিদের বাসায় ঘেরা থাকতো। তো এই ছিল মেগাস্তিনিসের মতে চন্দ্রগুপ্ত মৌর্য আর পাটলিপুত্রের বিবরণ। ওকে, ইম্পর্টেন্ট না, আগেই বলেছি, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলোকে মিস করবে না। ওকে, নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে হওয়া যুদ্ধের বর্ণনা গ্রিক ঐতিহাসিক অ্যাপিয়ান এবং স্ট্রাবোর বিবরণ থেকে জানা যায়। নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। তো চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে হওয়া যুদ্ধের বর্ণনা গ্রিক ঐতিহাসিক অ্যাপিয়ান এবং স্ট্রাবোর বিবরণ থেকে জানা যায়। ওকে, নেক্সট, প্লুটার্কের মতে চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হাতি উপহার দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু 298 খ্রিস্টপূর্বাব্দে শ্রবণ বেলগোলায় উপবাস করে হয়েছিল। না খেয়েছিলেন, উপবাস করছিলেন। তো তখনই শ্রবণ বেলগোলাতে, আর সালটা কি ছিল 298 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তো চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু 298 খ্রিস্টপূর্বাব্দে কর্ণাটকের শ্রবণ বেলগোলায় উপবাস করে হয়েছিল, মাথায় থাকবে। চলো আগে বলা যাক। নেক্সট হচ্ছে বিন্দুসার।
তো বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরাধিকারী হন। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার উত্তরাধিকারী কে হন? বিন্দুসার, যিনি 298 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। বিন্দুসারকে অমিত্রাঘাত নামেও জানা হয়, আর এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে যে নিম্নের কাকে অমিত্রাঘাত বলা হয়, নিম্নের কাকে কুনিক বলা হয়, নিম্নের কাকে শ্রেণিক বলা হয়। তো উপনামগুলো জানা খুব জরুরি, কেমন? তো বিন্দুসারকে অমিত্রাঘাত নামেও জানা হয়, যার মানে কি শত্রুর বিনাশক। বিন্দুসার আজীবক সম্প্রদায়ের অনুযায়ী ছিলেন। দেখো এতক্ষণ ধরে জৈন ধর্মের অনুযায়ী, বৌদ্ধ ধর্মের অনুযায়ী দেখছিল, আর এই মহাশয় আজীবক সম্প্রদায়ের অনুযায়ী ছিলেন। ঠিক আছে, তো মাথায় রাখবে বিন্দুসার আজীবক সম্প্রদায়ের অনুযায়ী ছিলেন। আর দেখো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেছিলেন? তো এগুলো সব আমরা যখন ধর্মীয় আন্দোলন রিলেটেড 128টা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস সেটে ডিটেলসে বলেছিলাম। তো কি হবে? মক্খালি গোশাল। আজীবক সম্প্রদায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মক্খালি গোশাল দ্বারা প্রতিষ্ঠিত। এটি একটি প্রাচীন ভারতীয় নাস্তিক ও শ্রমণবাদী দার্শনিক গোষ্ঠী, যা কঠোর নিয়তিবাদ বা ভাগ্যে বিশ্বাস করত। এই আজীবক সম্প্রদায়ের অনুযায়ীরা কর্মফল বা মানুষের প্রচেষ্টায় বিশ্বাস করতেন না। তাদের মতে সবকিছু পূর্ব নির্ধারিত, মানে তারা নিয়তিবাদ বা ভাগ্যবাদে বিশ্বাস করতেন। ঠিক আছে, এখান থেকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করে দেয়। ঠিক আছে, ধরে নাও তুমি প্রিলিমস ক্লিয়ার করলে, মেন্স ক্লিয়ার করলে, দিয়ে ইন্টারভিউতে গেছো। এবার ইন্টারভিউ বোর্ডে প্যানেল থেকে কেউ একজন যদি জিজ্ঞেস করে দেয় যে আজীবক সম্প্রদায় সম্পর্কে কিছু বলো, ওর যে মেন ফান্ডামেন্টাল বিলিভ ওটা কি, বলতে হবে তো। আর এটাই এক লাইনে উত্তর যে আজীবক সম্প্রদায়ের যারা অনুযায়ী, তারা কর্মফল বা মানুষের প্রচেষ্টায় বিশ্বাস করে না। তাদের মতে সবকিছু পূর্ব নির্ধারিত, তারা ভাগ্যবাদ বা নিয়তিবাদে বিশ্বাস করে। ঠিক আছে, তো এই সম্প্রদায় 14 শতক পর্যন্ত প্রচলিত ছিল। আজীবকরা ভাগ্য গণনার বিদ্যা বা লক্ষণ বিচারের জন্য পরিচিত ছিল। ওকে, তো এদের মতে কর্মফল বা মানুষের প্রচেষ্টা বলে কিছু হয় না, যা হয় নিয়তিবাদ থেকে হয়, পূর্ব নির্ধারিত। ভগবান যেটা তোমার জন্য ঠিক করে রেখেছে সেটাই হয়। তুমি যতই হাত পা ছুঁড়ে নাও, যতই হাত পা মেরে নাও, কিচ্ছু হবে না। কেন হবে না? কারণ আগে থেকে নির্ধারিত করা আছে তোমার সাথে কি হবে। এটাই এদের ফান্ডামেন্টাল বিলিভ। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট, বায়ুপুরাণে বিন্দুসারকে ভদ্রসার বা ভরিসার বলা হয়েছে। ইম্পর্টেন্ট, বায়ুপুরাণে বিন্দুসারকে ভদ্রসার বা ভরিসার বলা হয়েছে। নেক্সট হচ্ছে স্ট্রাবোর মতে। স্ট্রাবোর মতে সিরিয়ান রাজা এন্টিওকাস প্রথম মৌর্য সম্রাট বিন্দুসারের রাজসভায় ডাইমেকাস নামক রাজদূতকে পাঠিয়েছিলেন। আর ডাইমেকাস, এন্টিওকাস প্রথম, এদের ব্যাপারে আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতে ডিটেলসে পড়েছিলাম। প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতে 4টে প্রমুখ স্রোত ছিল। 1 ধর্মগ্রন্থ, 2 ঐতিহাসিক গ্রন্থ, 3 বিদেশিদের বিবরণ। তো বিদেশিদের বিবরণ যখন করেছিলাম তখন এগুলোকে বলেছিলাম গ্রিক লেখক, চীনি লেখক, ফরাসি লেখক, সব কিছু বাদ দিই নাই। তো যারা ক্লাস করেছো কন্টিনিউ, তারা রিলেট করতে পারছো। ওকে, তো স্ট্রাবোর মতে সিরিয়ান রাজা এন্টিওকাস প্রথম মৌর্য সম্রাট বিন্দুসারের রাজসভায় ডাইমেকাস নামক রাজদূতকে পাঠিয়েছিলেন, আর এনাকে মেগাস্তিনিসের উত্তরাধিকারী ধরা হয়। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে মেগাস্তিনিস এসেছিলেন, বিন্দুসারের শাসনকালে কে এসেছিলেন? ডাইমেকাস। আর এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আছে, কেমন, ওই জন্য পয়েন্টটা অ্যাড করা হয়েছে। ওকে, নেক্সট, জৈন গ্রন্থে বিন্দুসারকে সিংহসেন বলা হয়েছে। ইম্পর্টেন্ট, জৈন গ্রন্থে বিন্দুসারকে সিংহসেন বলা হয়েছে। বিন্দুসারের শাসনকালে তক্ষশিলাতে হওয়া বিদ্রোহের বর্ণনা আছে। আর এই বিদ্রোহটাকে দমন করার জন্য বিন্দুসার প্রথমে সুসীমকে পাঠায় এবং তারপরে অশোককে পাঠায়। সুসীম কে ছিল? অশোকের দাদা। ঠিক আছে, মানে নিজের মায়ের পেটের ছেলে না, সহোদর না। ঠিক আছে, অন্যদর। সহোদর মানে কি? ভাই, ভাই বা ভ্রাতা। তো সহোদর মানে একই উদর থেকে, একই গর্ভ থেকে যাদের জন্ম হয়েছে। আর অন্যদর, অন্যদর মানে কি? অন্য উদর থেকে, অন্য পেট থেকে, অন্য গর্ভ থেকে। তো অন্যদর মানেও ভাই, সহদর মানেও ভাই। তফাৎ কি? অন্যদর মানে মাঠ আলাদা হয়ে যাবে। তো সুসীম আর অশোক এরা কি? ভ্রাতা, কিন্তু অন্যদর, সহদর নয়। কেমন?
তো বিন্দুসারের শাসনকালে তক্ষশিলাতে হওয়া বিদ্রোহের বর্ণনা আছে, আর এই বিদ্রোহকে দমন করার জন্য বিন্দুসার প্রথমে সুসীমকে এবং পরে অশোককে পাঠান। ক্লিয়ার হলো? নেক্সট, ঐতিহাসিক এথেনিয়াসের বিবরণ অনুযায়ী মৌর্য সম্রাট বিন্দুসার সিরিয়ান রাজা এন্টিওকাস প্রথমের কাছ থেকে মদিরা, মিষ্টি ওয়াইন, শুকনো আঞ্জির আর একজন গ্রিক দার্শনিককে পাঠানোর অনুরোধ করেছিলেন। ঠিক আছে? তো ঐতিহাসিক এথেনিয়াসের মতে বা এথেনিয়াসের বিবরণ অনুযায়ী মৌর্য সম্রাট বিন্দুসার সিরিয়ান রাজা এন্টিওকাস প্রথমের কাছ থেকে মদিরা, মিষ্টি ওয়াইন, শুকনো আঞ্জির এবং একজন গ্রিক দার্শনিককে পাঠানোর অনুরোধ করেছিলেন। বৌদ্ধ দার্শনিক তারানাথ, তো তারানাথের ব্যাপারেও আমরা টপিক নাম্বার 1.1-এ পড়েছিলাম, বিদেশিদের বিবরণ। ঠিক আছে? তো যে সমস্ত লেখকগুলোকে করেছিলাম, গ্রিক লেখক, চীনা পরিব্রাজক, তারপর ফরাসি যে সমস্ত মুসলিম আক্রমণকারীদের সাথে এসেছিলেন, আলবিরুনি, ইবন বতুতা, আর তারপরে পড়েছিলাম কি অন্যান্য লেখক। তো অন্যান্য লেখকের মধ্যে দুটো নাম ছিল, এক ছিল তারানাথ আর দুই ছিল মার্কোপোলো। মনে পড়লো? তো সেই তারানাথ, বৌদ্ধ দার্শনিক তারানাথ বিন্দুসারকে 16 রাজ্যের বিজেতা বলেছেন। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। এবার দেখো অশোক। তো অশোক বিন্দুসারের উত্তরাধিকারী হয়েছিলেন, যিনি 269 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেছিলেন। সালটা ইম্পর্টেন্ট। কেমন? কখন সিংহাসনে বসেছিলেন আর কখন কলিঙ্গ করে দিয়েছিলেন? সিংহাসনে বসার 8 বছর পর, ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ করেন, আর তারপরই অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায়। তো 8 বছর পর, তো এখান থেকে 269 -8 করবে। কেমন? আমরা খ্রিস্টপূর্বাব্দে আছি, তো খ্রিস্টপূর্বাব্দে সালটা যখন আগে বাড়ে তখন কমে, আর খ্রিস্টাব্দে কি হয়? বাড়ে, তখন আমরা প্লাস করি। যেমন 2026, এটা কি খ্রিস্টাব্দ, এটা এডি, আর এটা কি খ্রিস্টপূর্বাব্দ। 269 খ্রিস্টপূর্বাব্দ, এটা বিসি। তো এডি আর বিসির মধ্যে তফাৎ বুঝিয়েছিলাম। তো বিসিতে কি হয়? সালটা যখন আগে বাড়ে তখন কমে, আর এডিতে অ্যাড হয়। যদি বলি 2026-এর 8 বছর পরে, তো কি করব? +8 করব, প্লাস হয়ে যাবে। তো কত হবে? 2034 হয়ে যাবে, তাই তো? আর এখানে কি বলছি? 269 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেছিলেন, আর সিংহাসনে বসার 8 বছর পরে কলিঙ্গ করেছিলেন। তো সালটাকে বাড়াবো, বাড়ানোর জন্য মাইনাস করব। মাইনাস করলে কত হয়? এটা 261। তো 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধ হয়। ঠিক আছে? তো এইভাবে সালটাকে মনে রাখতে পারো, 8 বছর পরে 8টাকে মাইনাস করবে। আর এডি আর বিসির মধ্যে কিভাবে সালগুলো কাউন্ট হয়, কিভাবে গুনি, সেটা আমরা শুরুতেই জেনেছিলাম আর আজকেও বোঝালাম। এডিতে কি হয়? প্লাস হয়, আগে বাড়ি। আর বিসিতে কমতে কমতে আসি, কমতে কমতে 0 অব্দি আসি। ঠিক আছে? ম্যাথে যখন আমরা ইন্টিজার নাম্বার করেছিলাম, পজিটিভ আর নেগেটিভ, তো 0-র পর কি হয়? +1, +2, +3, +4, +5, এভাবে কন্টিনিউ অনন্ত পর্যন্ত চলে। আর যখন আমরা 0 অব্দি আসি, এটা তো 0 থেকে আগে বাড়ছি তাই প্লাস হচ্ছে, বাট 0-তে আসার জন্য কি হবে? মাইনাস হবে। -5, -4, -3, -2, -1 দিয়ে 0। বুঝতে পারছো? মাইনাস হচ্ছে। তো এইদিকে আগে বাড়ার জন্য মাইনাস হয়, তো এটাকে বেশি ধরে নাও। এভাবেও বুঝতে পারো। ঠিক আছে? আবার এদিকে বাড়ার জন্য প্লাস হবে, তো এটা এডি হবে। আর 0টা কি? এটাকে যীশু খ্রিস্টের জন্ম। তো খ্রিস্টের জন্মের আগে আর খ্রিস্টের জন্মের পরে, তো আগেটা কি? খ্রিস্টপূর্বাব্দ আগে, আর পরে খ্রিস্টাব্দ। পরেরটা প্লাস হবে, আগেরটা মাইনাস হতে হতে বাড়বে। বোঝা গেছে? মানে 269 খ্রিস্টপূর্বাব্দের পরে, আমি যদি বলি 2028, 2028-এর পর কোন সালটা আসবে? তো +1 করে দেবে, 2029 হবে। ঠিক আছে? এটা কি? এডি, খ্রিস্টাব্দ। আর যদি বলি 269 খ্রিস্টপূর্বাব্দ, এর যে পরের বছর, ওটা কি হবে? তো -1 করবে, তো 268 হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এইভাবে বাড়বে, আর এডিতে প্লাস হয়ে বাড়বে। ক্লিয়ার হলো? তো ম্যাথের নিয়ম ঢুকিয়েও বোঝালাম। ওকে? তো মাথায় ঢুকে যাওয়া দরকার।
তো সম্রাট অশোক 269 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন। সিংহাসনে বসার সময় অশোক কি ছিলেন? অবন্তীর রাজ্যপাল ছিলেন, গভর্নর ছিলেন। অবন্তীর রাজ্যপাল ছিলেন যখন তিনি সিংহাসনে বসেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে সম্রাট অশোকের নাম সরাসরি মাস্কি এবং গুরজারা শিলালিপিতে পাওয়া গেছে। এই শিলালিপির নাম দুটো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো অশোকের নামের উল্লেখ আমরা কোথা থেকে পাই? মাস্কি আর গুরজারা শিলালিপি থেকে। ওকে, পুরাণে অশোককে অশোক বর্ধন বলা হয়েছে। পুরাণে অশোককে অশোক বর্ধন বলা হয়েছে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে অশোক নিজের রাজ্যাভিষেকের মোটামুটি 8 বছর পরে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন এবং কলিঙ্গের রাজধানী তোষলি অধিকার করেন। একটু আগেই যেটা বোঝালাম যে অশোক সিংহাসনে 269 খ্রিস্টপূর্বাব্দে বসেছিলেন, আর সিংহাসনে বসার রাজ্যাভিষেকের মোটামুটি 8 বছর পরে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গে আক্রমণ করেন। ওকে, আর কলিঙ্গের রাজধানী তোষলি অধিকার করেন, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে প্রাচীন রোমান লেখক প্লিনি দ্য এল্ডার তার ন্যাচারাল হিস্টোরিকা নামক পুস্তকে, আর এগুলো আমরা সব প্রাচীন ভারতের ইতিহাসে করেছিলাম, কেমন? নতুন করে কিছুই হচ্ছে না, রিপিট হচ্ছে। তো প্লিনি তার পুস্তকে কি উল্লেখ করেছেন? মিশরের রাজা টলেমি দ্বিতীয় ফিলাডেলফস পাটলিপুত্রে অশোকের রাজদরবারে ডায়োনিসিয়াস নামক রাজদূতকে পাঠিয়েছিলেন। মনে পড়লো? এগুলো সব হয়েছিল, আর তখনও বলেছিলাম, এখনো বলছি, এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে কে এসেছিলেন? মেগাস্থিনিস। বিন্দুসারের রাজদরবারে ডাইমিকাস, আর অশোকের রাজদরবারে ডায়োনিসিয়াস। ওকে, মাথায় রাখবে। তো মিশরের রাজা টলেমি দ্বিতীয় ফিলাডেলফসের রাজদূত ডায়োনিসিয়াস অশোকের রাজদরবারে এসেছিলেন। ক্লিয়ার? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে উপগুপ্ত নামক বৌদ্ধ ভিক্ষুক অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। তো নামটা মাথায় রাখবে, উপগুপ্ত। উপগুপ্ত নামক বৌদ্ধ ভিক্ষুক অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। তো চন্দ্রগুপ্ত মৌর্য ইনি জৈন ধর্মের অনুযায়ী ছিলেন। এনার উত্তরাধিকারী বিন্দুসার আজীবক সম্প্রদায়ের অনুযায়ী ছিলেন, আর বিন্দুসারের উত্তরাধিকারী অশোক বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিলেন। মিক্স করো না, কেমন? তো উপগুপ্ত নামক বৌদ্ধ ভিক্ষুক অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন। নেক্সট হচ্ছে অশোক আজীবক সম্প্রদায়ের সাধুদের বসবাসের জন্য বিহারের গয়ার কাছে বরাবর পাহাড়ের যে গুহাগুলি নির্মাণ করিয়েছিলেন। তো পাহাড়ের নামটা কি? বরাবরের পাহাড়। ওকে, তো বরাবর পাহাড়ে যে গুহাগুলি নির্মাণ করিয়েছিলেন সেগুলির নাম কি? 1 কর্জ, 2 চোপাড়, 3 হচ্ছে সুদামা, আর 4 হচ্ছে বিশ্ব ঝোপড়ি। ঠিক আছে, এই 4টে নাম যেন ঠোঁটের ডগায় লেগে থাকে, এক্সামে কোয়েশ্চেন আসতেই থাকে, কেমন? তো অশোক আজীবক সম্প্রদায়ের সাধুদের বসবাসের জন্য বিহারের গয়ার কাছে বরাবর পাহাড়ে যে গুহাগুলি নির্মাণ করিয়েছিলেন সেগুলির নাম হচ্ছে কর্জ, চোপার, সুদামা এবং বিশ্ব ঝোপড়ি। ঐতিহাসিকভাবে এই গুহাগুলি বরাবর গুহা নামে পরিচিত এবং মৌর্য আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন। অশোকের পৌত্র মানে নাতি, ঠিক আছে, আর এনার নাম কি ছিল? দশরথ মৌর্য। ঠিক আছে, তো অশোকের পৌত্র নাতি দশরথ মৌর্য আজীবকদের নাগার্জুন গুফা প্রদান করেছিলেন। ওকে, তো অশোকের যে পৌত্র নাতি দশরথ মৌর্য আজীবকদের নাগার্জুন গুফা প্রদান করেছিলেন, আর অশোক আজীবকদের জন্য বরাবরের যে পাহাড় সেখানে 4টি গুফার নির্মাণ করিয়েছিলেন। কি কি? কর্জ, চোপার, সুদামা আর বিশ্ব ঝোপড়ি। ক্লিয়ার? নেক্সট, অশোকের সপ্তম অভিলেখে আজীবকদের উল্লেখ আছে, তথা মহামাত্যদের আজীবকদের হিতের দেখাশুনোর দায়িত্ব দিয়েছিলেন। আজীবক সম্প্রদায় স্থাপনা মকখালি গোসাল করেছিলেন, একটু আগেই দেখলাম। ওকে, তো আজীবকদের যে উল্লেখ সেটা কোথায় পাওয়া যায়? অশোকের সপ্তম অভিলেখে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে যে অশোকের কোন অভিলেখে আজীবকদের উল্লেখ পাওয়া যায়। তো আনসার হবে সপ্তম অভিলেখ। তো এক্সামে কি ধরনের কোয়েশ্চেন ফ্রেম হতে পারে তারও আইডিয়া আমাদের হচ্ছে, ঠিক আছে। তো যথেষ্ট সতর্ক হয়ে আমরা পড়ছি, আর প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর এনাফ এমসিকিউ প্র্যাকটিসও করছি। আর আমি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে একটা টপিক থেকে 150 কি 170 এর বেশি কোয়েশ্চেন ফ্রেম করা পসিবল না। এ যদি বলে
যে একটা টপিক থেকে 1000টা কোয়েশ্চেন ফ্রেম করা সম্ভব। কি করে সম্ভব? পৃথিবীতে 1000টা কোয়েশ্চেন একটা টপিক থেকে ফ্রেম করা সম্ভব নয়। 1000টা কোয়েশ্চেন খুঁজতে গেলে যে কোয়েশ্চেন সেট করবে তাকে মঙ্গল গ্রহে যেতে হবে। ঠিক আছে? পৃথিবীতে একটা টপিক থেকে 150 থেকে 170, আর খুব যদি বেশি হয় 200টা। হবে না 200টা। ঠিক আছে? 150 থেকে 170টা কোয়েশ্চেনই ফ্রেম করা সম্ভব যদি আমি এক্সট্রিম ভাবে ভাবি। তাহলে এতটাও সম্ভব না, এর থেকে কমই হবে। তো আমরা প্রত্যেকটা টপিক থেকে 150, 170, ঠিক আছে, 130, তো গড়ে 150টা করে কোয়েশ্চেন সলভ করছি। আর আমি গ্যারান্টি নিচ্ছি যে এর বাইরে একটা টপিক থেকে কোয়েশ্চেন আসবে না, এর মধ্যেই আসবে যা আসবে। আর আমরা ইতিহাসে মোট 37টা টপিক কভার করছি। একটা করে টপিক করছি, তারপর তার এমসিকিউ প্র্যাকটিস করছি। তো 37টা টপিক থাকলে আর প্রত্যেকটা টপিক থেকে 150টা করে কোয়েশ্চেন করলে কতগুলো কোয়েশ্চেন হচ্ছে? 5550টা। ঠিক আছে? তো ইতিহাস থেকে 5550টা কোয়েশ্চেন রেডি করে যাচ্ছ। কি মনে হয় আটকাবে? প্র্যাকটিক্যালি ভাবো, প্র্যাকটিক্যালি আটকাবে? আমি প্র্যাকটিক্যালি পড়াচ্ছিও, এমসিকিউ সেটও করাচ্ছি, প্র্যাকটিস সেটও করাচ্ছি। আমি আমার কাজ করছি। এবার প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখো, ইতিহাস থেকে 5000 কি 5500, ঠিক আছে, 5550 হচ্ছে, তো আমি এটাকে 5500ই ধরছি। জিওগ্রাফি থেকেও মোটামুটি 5000 ধরো, পলিটি থেকে 5000, ইকোনমি থেকে 5000, আর সায়েন্স থেকেও 5000টা। সায়েন্সের মধ্যে কি আছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি, তিনটে মিলিয়ে 5000। তো 1 2 3 4 5, 5 5-এ 25,000 কোয়েশ্চেন করছো। তারপর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিছু না কিছু কভার হবে। ঠিক আছে? তো 25,000 এমসিকিউ। ম্যাথেরও ফাউন্ডেশন ক্লাস চলবে, রিজনিং এরও চলবে, আর ইংলিশেরও চলবে, আর বেঙ্গলিরও চলবে। ইংলিশ বেঙ্গলি এটা কাদের জন্য? যারা সিভিল সার্ভিস মেন্স দেবে। বেঙ্গলি আর ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপার হবে সেটার জন্য, আর গ্রামারও আলাদা করে চলবে। তো এইভাবে যদি একটা সমগ্র প্রস্তুতি হয়, কি মনে হয় চাকরি পাবে না? পাবে। আর একটা না, 10টা পাবে। ঠিক আছে? 10টা পাবে। তো পাওয়ার জন্য সিরিয়াস হয়ে ঠিকঠাক করে পড়তে হবে, টাইম টু টাইম রিভিশন করতে হবে। ঠিক আছে? ওকে? তো এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, আজও একবার আলোচনা করে নিলাম। ঠিক আছে? একটা টপিক থেকে এর বেশি কোয়েশ্চেন সম্ভব না। আর যদি ভাবো যে সারা বছর পড়াশুনো বন্ধ রেখে ওই এক্সামের ফর্ম বেরোবে তারপরে পড়তে বসবে, ঠিক আছে, আর তারপরে এতগুলো টপিক, এত কোয়েশ্চেন কভার করে নেবে, এটা অসম্ভব। এটার জন্য কমসে কম 1 বছর, 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে, তবে গিয়ে এতগুলো কভার হবে। আর আমরা কি করি? ফর্ম বেরোয় তখন পড়তে বসি। আর কিছু কিছু মহান তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পড়তে বসে, পরীক্ষার আগে যেখান সেখান থেকে ইউটিউব থেকে 100টা কোয়েশ্চেন করে নেবে, দিয়ে ভাববে চাকরি পাবো। এই ভুল ধারণা কেন পুষছো? এই এত ভুল ধারণা পোষার থেকে একটা কুকুর পুষে নাও। ঠিক আছে? সারা বছর যারা এইভাবে পড়ছে, কি ভাবছো তাদেরকে ক্রস করে চাকরিটা পাবে? প্র্যাকটিক্যালি ভেবে দেখো না, পাবে? আশা করি আমাকে উত্তরটা দিতে হবে না, নিজেদের অন্তরাত্মাই চেঁচিয়ে উত্তরটা বলে দেবে। ক্যাপিটালে না, ঠিক আছে? ক্যাপিটালে। ওকে, চল আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, অশোকের মাতার নাম সুভদ্রাঙ্গী ছিল। অশোকের মাতার নাম সুভদ্রাঙ্গী ছিল। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজের পুত্র মহেন্দ্র এবং পুত্রী সংঘমিত্রাকে
শ্রীলঙ্কা পাঠান। বৌদ্ধ পরম্পরা এবং তাদের লিপি অনুযায়ী অশোক 84,000 স্তূপের নির্মাণ করিয়েছিলেন। ওকে, বৌদ্ধ পরম্পরা এবং তাদের লিপি অনুযায়ী অশোক 84,000 স্তূপের নির্মাণ করিয়েছিলেন। নেক্সট হচ্ছে সর্বপ্রথম অশোক ভারতে শিলালেখের প্রচলন করেছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে যে সর্বপ্রথম ভারতে শিলালেখের প্রচলন কে করেছিলেন। তো আনসার হয়ে যাবে সম্রাট অশোক। ওকে, সর্বপ্রথম অশোক ভারতে শিলালেখের প্রচলন করেছিলেন। অশোকের শিলালিপিগুলিতে ব্রাহ্মী লিপি, খরষ্টি লিপি এবং গ্রিক ও আরমাইক লিপির ব্যবহার করা হয়েছিল। দেখো, গ্রিক ও আরমাইক লিপি আফগানিস্তান থেকে, খরষ্টি লিপি উত্তর পশ্চিম পাকিস্তান থেকে এবং ব্রাহ্মী লিপির অভিলেখ অবশিষ্ট ভারত থেকে পাওয়া গেছে। মানে ভারতের বেশিরভাগ জায়গা থেকে পাওয়া শিলালিপিগুলিতে ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো গ্রিক আর আরমাইক লিপির যে শিলালেখ সেটা পাওয়া গেছে আফগানিস্তান থেকে। খরষ্টি লিপির যে শিলালেখ সেটা পাওয়া গেছে পাকিস্তান থেকে, উত্তর পশ্চিম পাকিস্তান থেকে। আর ব্রাহ্মী লিপি এটা পাওয়া গেছে অধিকাংশ ভারতের যে স্থান সেখান থেকে। ঠিক আছে, আর দেখো এই যে খরষ্টি লিপি, এখানে নোট দেওয়া আছে, খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, মাথায় রাখবে এটা। ওকে, আগে বলা যাক। নেক্সট হচ্ছে অশোকের শিলালেখগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে শিলালেখ, দুই হচ্ছে স্তম্ভলেখ, আর তিন হচ্ছে গুহালেখ বা গুফালেখ, গুফার মধ্যে যে অভিলেখগুলি লেখা হতো। ঠিক আছে, তো অশোকের শিলালেখগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক শিলালেখ, দুই স্তম্ভলেখ, আর তিন হচ্ছে গুহালেখ। অশোকের শিলালেখের খোঁজ 1750 খ্রিস্টাব্দে পাদ্রে টিফেনথেলার করেছিলেন। নামটা ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসছে, কেমন? সালটাও ইম্পর্টেন্ট। তো অশোকের শিলালেখের খোঁজ 1750 খ্রিস্টাব্দে পাদ্রে টিফেনথেলার করেছিলেন। আর এর সংখ্যা কত ছিল? 14টি। আর 14টা যে লিস্ট, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু বেশি মানছি, বাট দু একবার দেখলে মাথায় ঢুকে যাবে। একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো অশোকের শিলালেখের খোঁজ 1750 খ্রিস্টাব্দে পাদ্রে টিফেনথেলার করেছিলেন। আর এর সংখ্যা কত? 14টি। 1837 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক জেমস প্রিন্সেপ এই শিলালিপিগুলিকে পাঠ করতে সক্ষম হন। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। আমি কি বললাম যে ক্লাসে পিপিটিতে সেই পয়েন্টগুলোকেই সামিল করা হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে এক্সামে বারবার কোয়েশ্চেন আসে। আর ক্লাসের ডিজাইনটা ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সাম, ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ইউপিএসসি এনডিএ, ইউপিএসসি সিএপিএফ এসি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফিসার এক্সাম সিএপিএফ এসি, তারপর এসএসসির যে এক্সামগুলি হয় সিজিএল, সিএইচএসএল, ঠিক আছে, তারপর রেল, আর আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলি হয় তাদের 10 বছরের পিওয়াইকিউ, 10 বছরের যে কোয়েশ্চেন পিওয়াইকিউ, সেগুলোকে ঠিকঠাক করে অ্যানালাইজ করে ক্লাসে ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, তো সেই পয়েন্টগুলো কি রাখা হয়েছে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে এক্সামে একবার দুবার না বারবার কোয়েশ্চেন ফ্রেম করা হবে। ওই জন্য বারবার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলে চেঁচাচ্ছি। ঠিক আছে, এগুলোকে ইগনোর করো না। ইনফরমেশন খুব বেশি নেই, ফালতু ফালতু ইনফরমেশন একটাও নেই। আর যেটা পড়তে হবে না, যেটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমি সামিল করবো না। আর সামিল করলেও বলে দেবো, যেমন বললাম যে মেগাস্তিনিসের যে চন্দ্রগুপ্তকে নিয়ে বিবরণ, পাটলিপুত্রকে নিয়ে বিবরণ, এগুলো পড়ার দরকার নেই, মানে মুখস্থ করার দরকার নেই, এক নজর দেখে নেবে তাহলেই হবে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসেন। ওকে, তো আমি নিজেই মানা করব, কিন্তু যেগুলো আমি বলবো যে আসবে, সেগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করে নিও, আসবেই আসবে। আর আশা করছি এমসিকিউ যে সেটগুলো প্র্যাকটিস হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ প্র্যাকটিস সেট লাগাচ্ছি 150টা, 170টা, 114টা করে যে কোয়েশ্চেনগুলো সলভ করছো, ওগুলো দেখে হয়তো চোখ কান খুলেছে যে হ্যাঁ জিজ্ঞেস করে। আর করবে না কেন? আমি তো ওই কোয়েশ্চেনগুলোকে দেখেই, ওই 10 বছরের পিওয়াইকিউ কোয়েশ্চেনগুলোকে দেখেই ক্লাসটা ডিজাইন করেছি। তো কমন সেন্স। ঠিক আছে, তো পয়েন্টগুলোকে মিস করবেন। ওকে, চলো আগে বাড়া যাক। এবার দেখো অশোকের 14টি শিলালেখ এবং তাতে বর্ণিত বিষয়, যেটা একটু আগেই বলছিলাম যে 1750 খ্রিস্টাব্দে পাদ্রে টিফেনথেলার এই শিলালেখগুলির খোঁজ করেছিলেন। তো 14টা কি কি দেখো। তো প্রথম শিলালেখে বর্ণিত বিষয় হচ্ছে এটিতে পশু বলির নিন্দা করা হয়েছে।
ঠিক আছে। দ্বিতীয় শিলালেখ, তো এটিতে অশোক মানুষ এবং পশু দুটিরই চিকিৎসা ব্যবস্থার উল্লেখ করেছে। তৃতীয় শিলালেখে কি রয়েছে, তো এটিতে রাজকীয় কর্মচারীদের আদেশ দেওয়া হতো যে তারা প্রত্যেক 5 বছর অন্তর যাচাই ও দেখাশুনো করতে যায়। এই শিলালেখে কিছু ধার্মিক নিয়মেরও উল্লেখ আছে। ঠিক আছে। চতুর্থ শিলালেখ কি বলছে, তো এটিতে ভেরি ঘোষের স্থানে ধর্ম ঘোষের ঘোষণা করা হয়েছে। ঠিক আছে। তো এটাতে চতুর্থ শিলালেখে ভেরি ঘোষের স্থানে ধর্ম ঘোষের ঘোষণা করা হয়েছে। পঞ্চম শিলালেখে কি রয়েছে, তো এটিতে ধর্ম মহামাত্যের নিযুক্তির বিষয়ে জানা যায়। ষষ্ঠ শিলালেখ, তো এটিতে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়েছে। সপ্তম এবং অষ্টম শিলালেখ, এটিতে অশোকের তীর্থযাত্রাগুলির উল্লেখ করা হয়েছে। এই যে ইয়েলো হাইলাইট করা আছে না, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো সপ্তম এবং অষ্টম শিলালেখে অশোকের তীর্থযাত্রাগুলির উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে নবম শিলালেখ, তো এটিতে সত্য উপহার এবং সত্য শিষ্টাচারের উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে দশম অভিলেখ, তো এটিতে আদেশ দিয়েছেন যে রাজা তথা উচ্চ অধিকারী সর্বদা প্রজার হিতের কথা ভালো ভাববে। ওকে। একাদশ শিলালেখ, তো এটিতে ধম্মের ব্যাখ্যা করা হয়েছে। ধম্মটা কি, তো ধম্মের ব্যাখ্যা একাদশ শিলালেখে করা হয়েছে। দ্বাদশ শিলালেখ, তো এটিতে মহিলা মহামাত্যের নিযুক্তি এবং সকল প্রকার বিচারে সম্মানের কথা বলা হয়েছে। সমস্ত রকমের যে বিচার রয়েছে তার সম্মানের কথা দ্বাদশ শিলালেখে বলা হয়েছে। আর এটাতে মহিলা মহামাত্যের নিযুক্তির কথাও বলা হয়েছে। নেক্সট হচ্ছে ত্রয়োদশ শিলালেখ, তো 13তম শিলালেখে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং অশোকের যে হৃদয় পরিবর্তন তার কথা এবং প্রতিবেশী রাজ্যের বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। তো কলিঙ্গ যুদ্ধের বর্ণনা এবং তারপর ওই যে যুদ্ধের দৃশ্য সেটা দেখে অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায়, তার কথা আমরা কোথা থেকে জানতে পারি, ত্রয়োদশ শিলালেখ থেকে। ঠিক আছে। ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে চতুর্দশ শিলালেখ, 14তম যে শিলালেখ, তো এটাতে অশোক জনতাদের ধার্মিক জীবন পালন করার জন্য প্রেরণা দিয়েছেন। তো এই ছিল টোটাল 14টা শিলালেখ এবং তাতে বর্ণিত বিষয়। ওকে, চলো আগে বাড়া যাক। এবার দেখো অশোকের স্তম্ভলেখ। এক্ষুনি আমরা শিলালেখ দেখলাম, তো শিলালেখের সংখ্যা হচ্ছে 14টা। এবার দেখো স্তম্ভলেখ। তো অশোকের স্তম্ভলেখ বা স্তম্ভ অনুশাসন লেখ এর সংখ্যা হচ্ছে 7টা। ঠিক আছে। এর সংখ্যা 7টি, যা কেবল ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। শিলালেখগুলি গ্রিক আরমাইক খরষ্টি আর ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে, কিন্তু স্তম্ভলেখ কেবলমাত্র ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। আর এই স্তম্ভলেখগুলি 6টা আলাদা আলাদা স্থান থেকে প্রাপ্ত হয়েছে। কি কি, টোপরা, দিল্লি, মেরঠ, কৌশাম্বী, রামপুরবা, লোরিয়া নন্দনগড়, লোরিয়া আরাজ বা অরেরাজ এবং সরাই আঘোর। ঠিক আছে। তো এই স্থানগুলি থেকে পাওয়া গেছে। এবার দেখো এক এক করে দেখে নাও। প্রথম হচ্ছে প্রয়াগ স্তম্ভলেখ, তো এটা আগে কৌশাম্বীতে ছিল, পরে কি করা হয়, আকবর দ্বারা এটিকে এলাহাবাদের কেল্লাতে স্থাপন করা হয়। ইম্পর্টেন্ট, কেমন এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো প্রয়াগ স্তম্ভলেখ এটা প্রথমে কৌশাম্বীতে ছিল, এই স্তম্ভলেখটিকে আকবর এলাহাবাদের কেল্লাতে স্থাপন করে। নেক্সট হচ্ছে দিল্লি টোপরা, তো এই স্তম্ভলেখটিকে ফিরোজ শাহ তুগলক দ্বারা টোপরা থেকে দিল্লি আনা হয়। নেক্সট দিল্লি মেরঠ, তো এটা প্রথমে মেরঠে ছিল, পরে ফিরোজ শাহ তুগলক এটাকে দিল্লিতে নিয়ে আসে। তো দেখো ফিরোজ শাহ তুগলক দুটি স্তম্ভলেখকে দিল্লিতে নিয়ে আসে, কি কি, দিল্লি টোপরা আর দিল্লি মেরঠ। আর আকবর প্রয়াগ স্তম্ভলেখকে। ঠিক আছে। তো মাথায় রাখবে এগুলো। নেক্সট হচ্ছে রামপুরবা, তো এই স্তম্ভলেখটি বিহারের চম্পারণে অবস্থিত, আর এটার খোঁজ 1872 সালে কার্লাইল করেছিলেন। এই সালটা অনেক জায়গায় 1876 দেওয়া থাকে। ঠিক আছে। তো এটার খোঁজ কার্লাইল করেছিলেন। নেক্সট লোরিয়া আরাজ বা লোরিয়া অরেরাজ, তো এটাও বিহারের চম্পারণে অবস্থিত। আর নেক্সট হচ্ছে লোরিয়া নন্দনগড়, আর এটাও বিহারের চম্পারণে অবস্থিত। তো দেখো পরপর তিনটেই বিহারের চম্পারণে অবস্থিত, রামপুর বা লোরিয়া আরাজ বা আরেরাজ আর লোরিয়া নন্দনগড়। ঠিক আছে। তো লোরিয়া নন্দনগড় বিহারে চম্পারণে অবস্থিত, আর এটিতে ময়ূরের চিত্র অঙ্কিত আছে, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে কৌশাম্বীর অভিলেখকে রানীর অভিলেখও বলা হয়। ওকে, চলো আগে বাড়া যাক। এবার দেখো অশোকের সব থেকে ছোট স্তম্ভলেখ হলো রুমিনডেই। নামটা মনে রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। অশোকের সব থেকে ছোট স্তম্ভলেখ হলো রুমিনডেই,
আর এটিতেই লুম্বিনীতে ধর্মযাত্রা করার সময় অশোকের দ্বারা ভূ রাজস্ব দর কমানোর ঘোষণা করা হয়েছিল। তো কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে নিম্নের কোন স্তম্ভলেখে অশোকের দ্বারা ভূ রাজস্বের দর কমানোর ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তর কি হবে? রুমিনডেই। ওকে, অশোকের সব থেকে ছোট স্তম্ভলেখ হলো রুমিনডেই, আর এটিতেই লুম্বিনীতে ধর্মযাত্রা করার সময় অশোকের দ্বারা ভূ রাজস্ব দর কমানোর ঘোষণা করা হয়েছিল। নেক্সট হচ্ছে অশোকের সপ্তম অভিলেখ, সব থেকে লম্বা অভিলেখ, সব থেকে দীর্ঘ লম্বা অভিলেখ হচ্ছে সপ্তম অভিলেখ। ওকে, প্রথম পৃথক শিলালেখে এটা ঘোষণা করা হয় যে সব মানুষ আমার সন্তানের সমান। ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অশোকের সময় মৌর্য সাম্রাজ্যের প্রান্তের সংখ্যা 5টি ছিল, আর এই প্রান্তগুলিকে চক্র বলা হতো। ওকে, এবার দেখে নাও 5টা প্রান্ত কি কি ছিল। তো মৌর্য প্রান্ত আর তাদের রাজধানী, এই লিস্টটাকে মাথায় রাখবে। তো প্রথম হচ্ছে উত্তরাপথ, আর এর রাজধানী ছিল তক্ষশিলাতে। দ্বিতীয় প্রান্ত অবন্তী রাষ্ট্র, এর রাজধানী উজ্জয়িনীতে। তৃতীয় হচ্ছে কলিঙ্গ, এর রাজধানী তোষলিতে। চতুর্থ দক্ষিণাপথ, এর রাজধানী সুবর্ণগিরিতে। আর পঞ্চম প্রান্ত হচ্ছে প্রাসী বা পূর্ব প্রান্ত, আর এর রাজধানী ছিল পাটলিপুত্রে। ওকে, চলো আগে বাড়া যাক। এবার দেখো, প্রান্তের প্রশাসকদের কুমার বা আর্যপুত্র বা রাষ্ট্রিক বলা হতো। ওকে, তো প্রান্তের প্রশাসকদের কুমার বা আর্যপুত্র বা রাষ্ট্রিক বলা হতো। প্রান্তের বিভাজন বিষয়ে করা হতো, যা বিষয়পতির অধীনস্থ থাকতো। ওকে, প্রান্তগুলির যে বিভাজন সেগুলি বিষয় করা হতো, আর এই বিষয়গুলি বিষয়পতির অধীনে থাকতো। ওকে, প্রশাসনের সব থেকে ছোট একক কি ছিল? গ্রাম। প্রশাসনের সব থেকে ছোট একক গ্রাম ছিল, আর এর প্রধানকে গ্রামিক বলা হতো। গ্রামের প্রধানকে গ্রামিক বলা হতো। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়, মাথায় রাখবে এগুলো। নেক্সট হচ্ছে অশোকের সারে কুনা বা কান্দাহার, এই অভিলেখটি বা শিলালিপিটি দ্বিভাষিক ছিল। এটিতে গ্রিক এবং আরমাইক দুটি ভাষারই ব্যবহার করা হয়েছে। এটা দুটি ভাষাতেই লেখা হয়েছে। ঠিক আছে, তো দ্বিভাষিক শিলালিপি কোনটি ছিল? সারে কুনা বা কান্দাহার। ওকে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। নেক্সট হচ্ছে সাম্রাজ্যে মুখ্যমন্ত্রী এবং পুরোহিতের নিযুক্তির পূর্বে তাদের চরিত্রকে অনেকভাবে যাচাই করা হতো, যাকে উপধা পরীক্ষণ বলা হতো। এই চরিত্রের যাচাই পদ্ধতিটাকে উপধা পরীক্ষণ বলা হতো। ঠিক আছে, তো সাম্রাজ্যে মুখ্যমন্ত্রী এবং পুরোহিতের নিযুক্তির পূর্বে তাদের চরিত্রকে অনেকভাবে যাচাই করা হতো, যাকে উপধা পরীক্ষণ বলা হতো। নেক্সট হচ্ছে সম্রাটের সাহায্যের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকতো, যার মধ্যে সদস্য সংখ্যা 12, 16 অথবা 20 জন থাকতো। ঠিক আছে, অর্থশাস্ত্রে শীর্ষস্থ অধিকারীর রূপে তীর্থের উল্লেখ পাওয়া যায়, যাকে মহামাত্য বলা হতো। আর এর সংখ্যা কত ছিল? 18টা। তো তীর্থের বা মহামাত্যের সংখ্যা ছিল 18টা। আর অর্থশাস্ত্রে গোয়েন্দাদের চর বলা হতো, গুপ্তচর। তো সেই চর, অর্থশাস্ত্রে গোয়েন্দাদের চর বলা হতো। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। এবার দেখো, অর্থশাস্ত্রে বর্ণিত 18টি তীর্থ বা মহামাত্য। অর্থশাস্ত্রে যে 18টা তীর্থের বর্ণনা করা হয়েছে বা মহামাত্যের বর্ণনা করা হয়েছে, তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে। তো তাদের নাম আর তাদের কাজ, কি কি কাজের সাথে তারা সম্পর্কিত ছিল সেটা দেখে নাও। তো মন্ত্রী, প্রধানমন্ত্রী, পুরোহিত ধর্ম এবং দান বিভাগের প্রধান ছিলেন, সেনাপতি সৈন্য বিভাগের প্রধান, যুবরাজ রাজপুত্র, দৈবারিক রাজকীয় দ্বাররক্ষক, অন্তর্বেদিক অন্তপুরের অধ্যক্ষ ছিলেন, সমাহর্তা, তো সমাহর্তা আয়ের সংগ্রহকর্তা ছিলেন, আয় সংগ্রহ করতেন, সন্নিধাতা, তো রাজকীয় কোষাধ্যক্ষকে সন্নিধাতা বলা হতো। নেক্সট হচ্ছে প্রশাস্তা। তো প্রশাস্তা কারাগারের অধ্যক্ষদের বলা হতো, মানে কারাগারের অধ্যক্ষতা করতেন। নেক্সট প্রদেষ্টা। তো প্রশাস্তা কারাগারের অধ্যক্ষ ছিল, আর প্রদেষ্টা কি? প্রদেষ্টা কমিশনার ছিল, কমিশনার বা বিচার বিভাগীয় কর্মকর্তা ফৌজদারি আদালতের। ঠিক আছে, নেক্সট পৌর, তো নগরের কোতোয়াল। নেক্সট হচ্ছে ব্যবহারিক। তো ব্যবহারিক প্রধান বিচারপতির কাজ করতেন, প্রধান বিচারপতি ছিলেন। নেক্সট নায়ক। তো নায়ক নগর রক্ষকের অধ্যক্ষ ছিলেন। নেক্সট হচ্ছে কর্মান্তিক। তো কর্মান্তিক শিল্প এবং কারখানার অধ্যক্ষ ছিলেন। নেক্সট হচ্ছে মন্ত্রী পরিষদ, তো অধ্যক্ষ। নেক্সট দণ্ডপাল। দণ্ডপাল সামরিক বাহিনীর প্রধান বা সৈন্যবাহিনীর প্রধান ছিলেন। ঠিক আছে, নেক্সট দুর্গপাল। দুর্গপাল দুর্গ রক্ষক। আর লাস্ট হচ্ছে
অন্তপাল। তো অন্তপাল সীমাবর্তী দুর্গের রক্ষক ছিলেন। তো এই ছিল টোটাল 18টা তীর্থ বা মহামাত্যের সংখ্যা আর তাদের কাজ। ওকে, দু একবার দেখবে মাথায় ঢুকে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। রিভিশন দেবে টাইম টু টাইম, হজম হয়ে যাবে। আর রিভিশন দেবে না, ভুলে যাবে। ঠিক আছে, তো এর কোনো শর্টকাট নেই, এটাই একমাত্র উপায়, টাইম টু টাইম রিভিশন। ওকে, আমার কাছে পিল বা কোনো ওষুধ নেই যেটা খেয়ে নিলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো সিরাপও নেই যেটা আমি চামচ করে খাইয়ে দেবো। ওকে, উপায় একটাই, টাইম টু টাইম রিভিশন দেওয়া। আর রিভিশন দেওয়ার সঠিক নিয়ম আমি আগে আলোচনা করে দিয়েছি, কিভাবে রিভিশন দিতে হয়। আজ কোনো একটা টপিক পড়লে খুব স্বাভাবিক ব্যাপার, কাল তুমি সেটাকে ভুলছো না। তো কালকে রিভিশন করতে বসলে টাইমটাকে নষ্ট করা হবে। মোটামুটি আজকে যদি কোনো একটা টপিক পড়ো, তো 7 থেকে 8 দিন পর আমরা 60% 70% বলতে শুরু করে দিই। সঠিক নিয়ম হচ্ছে আজ যেটা পড়বে তার ঠিক 7 দিন পর প্রথম রিভিশন। ঠিক আছে, 7 দিন পর প্রথম রিভিশন দেবে, তার ঠিক 7 দিন পর দ্বিতীয় রিভিশন দেবে, সেকেন্ড রিভিশন। আর তার ঠিক 7 দিন পর তৃতীয় রিভিশন করবে। এই তৃতীয় রিভিশনটা কম্পালসারি নয়, কিন্তু প্রথম আর দ্বিতীয়টা খুব জরুরি, এটা দিতেই হবে। তো আজ যেটা পড়বে তার ঠিক 7 দিন পর প্রথম রিভিশন, আর তার ঠিক 7 দিন পর দ্বিতীয় রিভিশন, মানে 14 দিন পর। আর তার ঠিক 7 দিন পর মানে 21 দিন পর তৃতীয় রিভিশন। ওকে, এই তিনটে দিয়ে দিলে তারপরে তুমি পড়ো চাই না পড়ো, রিভিশন দাও চাই না দাও, এ জন্মে আর ভুলছো না। আর যদি পরে আবার কোনো জন্ম পাও, সে জন্মও ভুলবে না, যদি তৃতীয়টা দিয়ে দিয়েছ। ঠিক আছে, তো এইভাবে পড়াশোনা করতে হয়। আর কোনো একটা টপিক যদি ধরে নাও তুমি 1 ঘন্টায় পড়ছো, তো সেটা রিভিশন কত সময় করবে? 1 ঘন্টায়? আরে 1 ঘন্টা যদি আবার রিভিশন করতে দাও, তাহলে বাকি যে টপিকগুলি পড়ে আছে সেগুলিকে কখন কভার করবে? তো 1 ঘন্টায় পড়লে সেই টপিকটাকে 10 মিনিটে রিভিশন করবে। ঠিক আছে, তো প্রথম যে রিভিশন, ফার্স্ট রিভিশন, ওটা 10 মিনিটে দেবে, আর দ্বিতীয় রিভিশনটা 5 মিনিটে, অর্ধেক সময়। প্রথম রিভিশনটা যে সময় করবে তার ঠিক হাফ টাইমে সেকেন্ড রিভিশনটাকে করবে। তো এইভাবে যদি ঠিকঠাক করে পড়ো, আরামসে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, আর রিভিশন যদি না দাও, দেখো পড়ার থেকেও ইম্পর্টেন্ট রিভিশন দেওয়া। রিভিশন দেওয়া মানে কি, বারবার সেই জিনিসটাকে দেখছো। দেখবে কোনো একটা নতুন জায়গায় তুমি গেলে, তো রাস্তা ঘাট অলি গলি চিনতে সময় লাগে। প্রথম দিন গিয়েই তার নকশাটা মাথায় ছাপে না। যখন তুমি সেই রাস্তাটায় বারবার যাও, ঘোরাফেরা করো, তো ঠিক মাথায় ঢুকে যায় যে এখানে চায়ের দোকান আছে, এখানে সিগারেটের দোকান আছে, এখানে বাথরুম আছে। ঠিক আছে, তো কোথায় কি আছে না আছে মাথার মধ্যে চেপে যায়। কি করে? কারণ তুমি সেই রাস্তাটায় বারবার গেছো, ঘুরেছো। তো রিভিশন দেওয়া মানে কি, তুমি বারবার সেই জিনিসটাকে নিয়ে চর্চা করছো। তো রিভিশনটা খুব জরুরি, ব্যাপারটা বোঝো, পড়ার থেকেও জরুরি। ঠিক আছে, তুমি যদি সারা দিনে 1 পাতা পড়ছো ঠিক আছে, কিন্তু সেটাকে রিভিশন করতে থাকো। আর তুমি যদি একদিনে 10 পাতা পড়ো আর যদি একবারও রিভিশন না করো, তো সেটা ফালতু হয়ে যাবে। কিছুদিন পর দেখবে একদম জিরো হয়ে গেছে, ভুলে সব বসে আছো। ওকে, তো রিভিশন দেবে, আর কমসে কম 2টো রিভিশন দেবেই। তৃতীয়টা দিতে পারলে তো খুবই ভালো। এবার সময় থাকে না বলে আমি তৃতীয়টাকে মানা করি, অপশনাল বলি। মানা করি না, নিজের ওপরে ছেড়ে দিই। যদি পারো দিও, না পারলে দিও না। অবশ্য দিলে তো ভালোই হয়, খারাপ কি? ওকে, তো 2টো রিভিশন দেবেই। কেমন? চলো আগে বাড়ি। এবার দেখো, প্রশাসকদের মধ্যে সব থেকে ছোট গোপ ছিলেন, যে 10টি গ্রামের শাসন সামলাতেন। তো প্রশাসনের সব থেকে ছোট একক গ্রাম ছিল, যার প্রধানকে গ্রামিক বলা হতো। ওটা প্রশাসন ছিল, এটা কি প্রশাসক। তো প্রশাসন আর প্রশাসক উদর পিণ্ডি উদর ঘাড়ে করো না। ঠিক আছে, ওই জন্য বললাম। তো প্রশাসকদের মধ্যে সব থেকে ছোট গোপ ছিলেন, যে 10টি গ্রামের শাসন সামলাতেন। ওকে, নেক্সট হচ্ছে মেগাস্তিনিসের মতে নগরের প্রশাসন 30 জন সদস্যের একটি মণ্ডল করতেন, যা 6টি সমিতিতে বিভাজিত ছিল। আর প্রত্যেক সমিতিতে 5 জন সদস্য থাকতো।
ওকে, নেক্সট হচ্ছে বিক্রি করের রূপে মূল্যের 10% নেওয়া হতো। বিক্রি কর ট্যাক্স যেটা, তো তার রূপে মূল্যের 10% নেওয়া হতো। আর এই কর যারা চুরি করতেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। এখন দেখেছো যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কত রকমের পাকামো সবাই করে, লুকোয়। কি যদি ধরাও পড়ে যায় কি হয়, বড়জোর জেল হয় কিংবা জরিমানা হয়। তো এত সফট সফট আদর করার মতো যদি দণ্ড থাকে, মানুষ কেন ট্যাক্স চুরি করবে না? এই যে মৃত্যুদণ্ড, কথা শেষ, একদম ফুল স্টপ। তো কিছু কিছু জায়গায় না নো মার্সি, কোন রকম কোনো ছাড়, কোন রকম কোনো কম্প্রোমাইজের জায়গায় রাখতে নেই, সোজা হিসাব করতে হয়। তো সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এইসব জায়গায় এইসব শাস্তি ঠিক আছে। কর না দিলে সরকার ডেভেলপমেন্ট করবে কি করে? ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন যে নির্মাণ, সেগুলো কি করে করবে? হ্যাঁ, তো করটা তো দিতেই হবে। তো কর চুরির জন্য মৃত্যুদণ্ড বেস্ট। আর দেখো তখনকার দিনে ছিল। তো এখন গণতন্ত্র, ডেমোক্রেসি, তো ডেমোক্রেসিতে কিছু কিছু নেতিবাচক দিকও আছে। ওকে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। বিভিন্ন যে লোকতন্ত্রগুলি রয়েছে সেখানে মৃত্যুদণ্ড নেই। মৃত্যুদণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত বিকাশশীল দেশগুলিতে রয়েছে। যারা বিকশিত দেশ সেখানে মৃত্যুদণ্ড আর নেই। কমিউনিস্টের কথা বলছি না, কেমন, আমি ডেমোক্রেসির কথা বলছি। ওকে, ডেমোক্রেসিতে স্বাধীনতা ফাধীনতা থাকবে, সব ঠিক আছে, সব ওকে। কিন্তু কিছু কিছু জায়গায় এই ধরনের স্টেপ নেওয়া দরকার, থাকা দরকার। রেপ করছে, ট্রায়াল চলছে, হ্যাঁ, ফাস্ট ট্র্যাক কোর্টে শুধু নামই, গঠন আর হচ্ছেন। তো কিছু কিছু জায়গা আছে যেগুলোতে শক্ত নিয়ম কানুন থাকা দরকার। যদি না থাকে, চুরি হবে, গাছ কাটা হবে, দূষণ হবে, ঠিক আছে, রেপ হবে, সবই হবে। এই গণতন্ত্রের নেতিবাচক দিকগুলোর কিছু মানুষ লাভ উঠিয়ে নেয়। ঠিক আছে, গণতন্ত্র ঠিক আছে, যারা সাধারণ মানুষ, সুস্থ মানুষ, তাদের জন্য ঠিক আছে। যারা অসুস্থ কৃমি, সমাজের যারা অসুস্থ কৃমি, তাদের জন্য গণতন্ত্র নয়, তাদের জন্য ডিক্টেটরশিপ ঠিকঠাক। ওকে, না হলে কেউ লোন নেবে, ধার নেবে, দিয়ে বিদেশে গিয়ে বসে থাকবে। আর ভারত সরকার আপিল করবে যে মহাশয়কে ফেরত দিন, আমরা আমাদের কোর্টে ট্রায়াল চালাবো, ফেরত দিন, এইসব করে বেড়াতে হবে। তো বিক্রি করের রূপে মূল্যের 10% নেওয়া হতো। আর এই কর যারা চুরি করতেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। নেক্সট, মেগাস্তিনিসের মতে এগ্রোনোমই মার্গ বা রাস্তা নির্মাণের অধিকারী ছিলেন, রাস্তাঘাট তৈরি করতেন। ঠিক আছে, তো এগ্রোনোমই মার্গ বা রাস্তা নির্মাণের অধিকারী ছিলেন, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে জাস্টিনের মতে চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাতে মোটামুটি 50,000 অশ্বারোহী সৈনিক, 9,000 হাতি এবং 8,000 রথ সেনা ছিল। জাস্টিন নামক গ্রিক লেখকের মতে চন্দ্রগুপ্ত নিজের 6 লক্ষ সৈন্য নিয়ে সম্পূর্ণ ভারতকে বশ করিয়েছিলেন। দেখো, এই কথাটি সত্য বা মিথ্যা উভয় হতে পারে, ঠিক হতে পারে আবার ভুল হতে পারে, কিন্তু এটা সত্য যে তিনি, চন্দ্রগুপ্ত মৌর্য, উত্তর পশ্চিম ভারতকে সেলুকাসের গোলামি থেকে মুক্ত করেছিলেন। ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতকে সেলুকাসের গোলামি থেকে মুক্ত করেছিলেন। ওকে, এবার দেখো, যুদ্ধক্ষেত্রে সেনার নেতৃত্ব করা অধিকারীকে নায়ক বলা হতো। সেনার হবে, সেনার বা সৈন্যের নেতৃত্ব করা অধিকারীকে নায়ক বলা হতো। সৈন্য বিভাগে সব থেকে বড় অধিকারী সেনাপতি ছিলেন। প্লিনি নামক গ্রিক লেখকের মতে চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাতে 6 লাখ পায়ে চলা সিপাহী, 30,000 অশ্বারোহী সৈনিক এবং 9,000 হাতি ছিল। ঠিক আছে, তো যথেষ্ট বড় সেনা ছিল, যথেষ্ট বড় আর্মি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। এবার দেখো প্রশাসনিক সমিতি এবং তাদের কাজ। এখানে সমিতি আর তাদের কাজের লিস্টটা দেওয়া রয়েছে, খুব বেশি নেই, 6টাই রয়েছে। তো প্রথম হচ্ছে শিল্প এবং কারখানার কাজের নিরীক্ষণ করা। দ্বিতীয় সমিতি বিদেশিদের দেখাশুনো করত। তৃতীয় জন্ম মৃত্যুর যে বিবরণ সেটা রাখত। চতুর্থ ব্যবসা এবং বাণিজ্যের দেখাশুনো করত। পঞ্চম নির্মিত যে বস্তুগুলি ছিল তার নিরীক্ষণ করত। ঠিক আছে, ষষ্ঠ হচ্ছে বিক্রয় কর, ট্যাক্স, বিক্রয় কর উসুল করত। ওকে, আগে বাড়ছি। মেগাস্তিনিসের মতে মৌর্য সেনা দেখাশুনো 5 সদস্যীয় 6 সমিতি করত। মৌর্য প্রশাসনে গুপ্তচর বিভাগ মহামাত্য সর্প নামক অমাত্যের অধীনে ছিল। ঠিক আছে,
মৌর্য প্রশাসনে গুপ্তচর বিভাগ মহামাত্য সর্প নামক অমাত্যের অধীনে ছিল, মাথায় রাখবে। অর্থশাস্ত্রে গুপ্তচরকে গূঢ় পুরুষ বলা হয়েছে। গূঢ় পুরুষ মানে কি? সিক্রেট এজেন্ট। ওকে, তো অর্থশাস্ত্রে গুপ্তচরকে গূঢ় পুরুষ বলা হয়েছে, তথা একই স্থানে থেকে যারা কার্য করত তাদের সংস্থা বলা হয়েছে। যে সমস্ত গুপ্তচররা একই জায়গায় থেকে কাজ করত তাদের সংস্থা বলা হয়েছে, এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে কার্য করতেন তাদের সঞ্চার বলা হতো। যে সমস্ত গুপ্তচররা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে গুপ্তচরীর কার্য করত তাদের সঞ্চার বলা হতো। ঠিক আছে, এবার দেখো সৈন্য সমিতি এবং তাদের কার্য। তো এখানেও সমিতি আর তাদের কাজের লিস্ট দেওয়া রয়েছে, এখানেও বেশি নাই, 6টাই রয়েছে। তো প্রথম যে সমিতি সে কি করতো? জল সেনার ব্যবস্থা করত। ঠিক আছে, দ্বিতীয় সমিতি যাতায়াত এবং রসদের ব্যবস্থা করত। তৃতীয় পায়ে চলা সেনাদের দেখাশুনো করত। চতুর্থ সমিতি অশ্বারোহী সৈনিকদের দেখাশুনো করত। পঞ্চম সমিতি গজ সেনার দেখাশুনো করত। হাতিতে যে সমস্ত সেনারা থাকতো গজ সেনা তাদের দেখাশুনো করত। আর ষষ্ঠ সমিতি কি করত? রথ সেনার দেখাশুনো করত। তো খুব বেশি টাফ না, স্থল সেনা, অশ্ব সেনা, গজ সেনা, রথ সেনা দেখাশুনোই তো করতো, আর কি করতো? তো এখানে বেশি দিমাগ লাগাতে হবে না। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে অশোকের সময়কালে জনপদীয় বিচারালয়ের বিচারপতিকে রাজুক বলা হতো। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে রাজুক কাকে বলা হতো। তো কি হবে? জনপদীয় বিচারালয়ের বিচারপতিকে। ঠিক আছে, সরকারি ভূমিকে সীতাভূমি বলা হতো, এগেন ইম্পর্টেন্ট। আর বিনা বর্ষা সত্ত্বেও ভালো চাষাবাদ হওয়া জায়গাকে অদেব মাতৃক বলা হতো। ঠিক আছে, যেখানে খুব বেশি বর্ষা হতো না তার সত্ত্বেও যেখানে ভালো চাষ হতো সেই জায়গাটাকে অদেব মাতৃক বলা হতো। ওকে, মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 7টি বর্গে বিভাজিত করেছিলেন। কি কি? 1 দার্শনিক, 2 কৃষক, 3 গোয়ালা, 4 কারিগর, 5 সৈনিক, 6 নিরীক্ষক, আর 7 হচ্ছে সভাসদ। ওকে, তো মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 7টি বর্গে বিভাজিত করেছেন: দার্শনিক, কৃষক, গোয়ালা, কারিগর, সৈনিক, নিরীক্ষক এবং সভাসদ। নেক্সট হচ্ছে স্বতন্ত্রভাবে বেশ্যাবৃত্তিকে গ্রহণ করা মহিলাদের রূপাজীবা বলা হতো। ওকে, স্বতন্ত্রভাবে বেশ্যাবৃত্তিকে গ্রহণ করা মহিলাদের রূপাজীবা বলা হতো। নেক্সট, নন্দ বংশের বিনাশ করার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য কাশ্মীরের রাজা প্রবর্তকের সাহায্য নিয়েছিলেন। তো কাশ্মীরের রাজা প্রবর্তকের সাহায্য নিয়েছিলেন নন্দ বংশের বিনাশ করার জন্য, নন্দ বংশকে ধ্বংস করার জন্য। মৌর্য শাসন 137 বছর পর্যন্ত ছিল। ভগবত পুরাণের মতে মৌর্য বংশে 10 জন রাজা হয়েছিলেন, আর বায়ু পুরাণ অনুযায়ী 9 জন রাজা। তো ভগবত পুরাণের মতে মৌর্য বংশে মোট 10 জন রাজা হয়েছিলেন, আর বিষ্ণু পুরাণের মতে মোট 9 জন রাজা হয়েছিলেন। ওকে, চলো আগে বাড়ছি। মৌর্য বংশের অন্তিম শাসক, শেষ শাসক বৃহদ্রথ ছিলেন। 185 খ্রিস্টপূর্বাব্দে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করার সময় তাকে হত্যা করেন এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। নর্মালি রাজবংশগুলি ক্ষত্রিয় হয়, আর এই শুঙ্গটা কি ছিল? ব্রাহ্মণ রাজবংশ। তো টপিক নাম্বার 1.12 কি পড়ব? ব্রাহ্মণ রাজবংশ, আর সেখানে এই শুঙ্গ বংশ পড়বো, তারপর কর্ণ বংশ, এগুলিকে দেখব। ঠিক আছে, তো মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এবার দেখো শুঙ্গ বংশের ব্যাপারে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, অবশ্য এর ব্যাপারে আমরা ডিটেলসে টপিক নাম্বার 1.12 পড়বো, তাও এখানে হালকা করে দেখে নাও কি বলছে। দেখো, শুঙ্গ বংশ ভারতের ইতিহাসে প্রথম ব্রাহ্মণ রাজবংশ হিসাবে পরিচিত, যা মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা মগধে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পাণিনি একে ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ পরিবার বলে উল্লেখ করেছেন, এবং এটি ছিল মূলত বৈদিক ও ব্রাহ্মণ ধর্মের পুনরুত্থানের যুগ। ধর্মীয় পুনরুত্থান কি হয়েছিল? তো এই বংশের শাসকেরা বৈদিক আচার অনুষ্ঠান ও যজ্ঞের পৃষ্ঠপোষকতা করেছিলেন। বর্ণ ব্যবস্থার কি হাল ছিল? তো মনুস্মৃতির মতো গ্রন্থে বর্ণিত বর্ণপ্রথা এই সময়ে পুনরায় শক্তিশালী হয়, মানে বর্ণপ্রথাটা আরো মজবুত হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর যত রকমের রেস্ট্রিকশন শূদ্রের উপরে। ঠিক আছে, তো শূদ্রের অবস্থা আরো খারাপ হবে, খুব স্বাভাবিক ব্যাপার, তাই তো। কালিদাসের মালবিকাগ্নি মিত্রম গ্রন্থে অগ্নিমিত্রকে বৈম্বিক জাত বংশ বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে এই বংশের স্থানে কণ্ব বংশ আসে, যা আরো একটি ব্রাহ্মণ রাজবংশ ছিল। তো ওটাই বললাম
যে মৌর্য সাম্রাজ্যের পর তো মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? অন্তিম শাসক বৃহদ্রথ। তো এনাকে হত্যা করে এনারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। আর এটা কি ছিল? ব্রাহ্মণ রাজবংশ। তো এই ছিল তোমাদের টপিক নম্বর 1.11, মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, তো মৌর্য সাম্রাজ্য তোমাদের কভার হলো। নেক্সট ক্লাসে আমরা টপিক নাম্বার 1.12-এ ব্রাহ্মণ রাজবংশগুলিকে ডিটেলসে পড়ব। ঠিক আছে, এখানে তো হালকা করে দেখলাম শুঙ্গ বংশের ব্যাপারে। তো শুঙ্গ বংশ, কর্ণ বংশ, আরো যে সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে সেগুলি নেক্সট ক্লাসে কভার হবে। ওকে, এবার দেখো যেটা আমি শুরুতে বলেছিলাম যে মগধে যে সমস্ত রাজবংশগুলি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের ক্রমটাকে মাথায় রাখবে। তো ক্রমটা এখানে দেওয়া রয়েছে, পরপর আছে, তো দেখে নিও, আমি পিডিএফ শেয়ার করে দেবো, ওখান থেকে পড়ে নিও। কেমন? চলো আগে বাড়ছি। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।